মহলের সকল মানুষ অবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে, কারণ রাস্তা দিয়ে কোনো রাজা প্রজা আসছে না, আসছে এক গাড়ি, যে গাড়িটার দাম 30,800,000 মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ভালো ক্যাটাগরির তৈরি BMW X1, যার মধ্যে অনেক টেকনোলজি রয়েছে, আবার গাড়িতে আলাদা করেও আরও কিছু জিনিসপত্র লাগানো রয়েছে। প্রথম ঝলকে সকলের মনে জায়গা করে নিল গাড়িটা। সকলের মনে একটি প্রশ্ন, কি এটা যে এত দামি গাড়ি নিয়ে মহল্লায় প্রবেশ করলো? মহল্লার সবাই হয়তো গাড়িটি এর আগে কখনোই দেখেনি, যারা প্রথমবার দেখলো তারা তো হা হয়ে গেছে। এত দামি গাড়ি দেখে মহল্লার সকল মানুষের চমক লেগে গেছে, সকলে হা হয়ে তাকিয়ে আছে, মনের মধ্যেও জানার কৌতূহল, কি এটা। অবশেষে গাড়িটা চৌধুরীর বাসার সামনে এসে হাজির হলো। সকলে ভাবলো হয়তো চৌধুরী কোনো আত্মীয় হবে, কিন্তু তবু মনের মধ্যে সবার জানার কৌতূহল রয়ে গেল, আর সেই জন্য এখনো সবাই তাকিয়ে আছে। অবশেষে মহল্লার সকল মানুষের অপেক্ষায় প্রহর ফুরিয়ে এলো। সবাই দেখলো গাড়ি থেকে একটা লোক বেরিয়ে দৌড়াদৌড়ি করে এসে দরজা খুলে দিল, তার মধ্য থেকে যে বের হয়ে আসলো তাকে দেখে তো সবাই আধমরা হয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, এই ছেলে কেন এখানে? এই ছেলেটা এত দামি গাড়িতে কি করছে? কার গাড়ি এটা? একজন টকাই হয়ে এত দামি গাড়িতে কেন? যে কয়েক মাস আগে ছিল একজন টোকাই, যে রাস্তার পাশে শুয়ে শুয়ে রাত পার করত, মশার কামড়ে যার ঘুম হতো, সে ছেলে আজ এত দামি গাড়ি নিয়ে মহল্লায় হাজির। গায়ে আছে কোট প্যান্ট, সে যা পরে আছে তার দাম অনেক অনেক দামি। মহল্লার কেউ এত দামি কাপড় আগে কখনো দেখেনি বলে মনে হচ্ছে। অনেক ধনী পরিবারও হয়তো এত দামি কাপড় পরে না। সেই ছেলে আর কেউ না, তাদের মধ্যেকারই একজন, তার নাম শাকিল। শাকিলের এমন পরিবর্তনে মহল্লার সকলে হা হয়ে তাকিয়ে রইল, কেউ বিশ্বাসই করতেই পারছে না। সবাই ভাবছে এটা স্বপ্ন, কিন্তু কখনো কখনো চোখের সামনে স্বপ্নের ঘটনা এসে হাজির হয়। মহল্লার সবাই পাগলের মতো হয়ে গেল, এটা কি করে হতে পারে? যার থাকা বলতে কিচ্ছুই ছিল না, অন্যের ফেলে দেওয়া জামা কাপড় কুড়িয়ে নিয়ে পড়তো, কাকের মুখ থেকে খাবার খেয়ে বড় হলো, সে আজ এই অবস্থায়। এটা কেমনে সম্ভব? এইদিকে শাকিল গাড়ি থেকে নেমে প্যান্টের পকেটে হাত ভরে একদম সিনেমার হিরোর মতো দাঁড়িয়ে গেছে, আর গাড়ি থেকে আরো একজন নেমে এসে শাকিলের মাথার উপর ছাতা ধরল। চৌধুরী বাড়ি থেকে চৌধুরী মেয়ে নীলা এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারলো না, আর তাই সে নিচে নেমে আসলো। নিচে এসে দেখলো সে উপরে থাকতে যা দেখেছিল সেটা সত্যিই ছিল। চোখে মুখে ধুলো বালি লেগে থাকা ছেলেটা আজ এত স্মার্ট হ্যান্ডসাম। মহল্লার আরো সকলের মতো নীলাও এটা বিশ্বাস করতে পারলো না। জিজ্ঞাসা সূচক চেহারা নিয়ে শাকিলের সামনে দাঁড়িয়ে রইল। শাকিল হাতে তুড়ি বাজিয়ে নীলাকে বলল, এই যে মিস, কি দেখছেন? এই, আমার বিশ্বাস হচ্ছে না। এটা কি তুই নাকি অন্য কেউ? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভদ্র ভাষায় কথা বলেন। বাপরে, ইংরেজি ডায়লগও তো ভালো মুখস্থ করছিস। শোনেন মিস নীলা চৌধুরী, আমি আর আগের শাকিল নেই, তাই সো বি কেয়ারফুল। তাই তো দেখছি রে। ভদ্রতা কি একটু জানেন না? নীলার গালে ঠাস করে থাপ্পড় পড়তে সেই পুরোনো দিনের কথা মনে হলো, যখন নীলা শাকিলকে ফকিনের বাচ্চা বলে অপমান করে থাপ্পড় দিত। নীলা গালে হাত দিয়ে কান্নাময় সুরে বলল, তুই আমায় মারলি? একদম চুপ। আমি এখন তোর থেকে হাজার গুণ বড় লোক, তাই আমায় আপনি করে বলবি, বুঝেছিস? যেই ছেলে আমার পায়ের নিচে পড়ে থাকতো, আর আজ কিনা সেই তুই আমায় থাপ্পড় মারলি? হ্যাঁ, কারণ তখন শাকিল একটা রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা ছিল, কিন্তু আজ সেই শাকিল সোনায় পরিণত। তুই না আমায় ভালোবাসিস? ভালোবাসা? তোদের মতো ফকিন্নির মুখে ভালোবাসা মানায় না। শাকিলের এমন কথা শুনে নীলা অবাক হয়ে গেল। সে একই ডায়লগ নীলা শাকিলকে বলতো, শোন মিস নীলা চৌধুরী, যেই টাকা না থাকার কারণে আমার ভালোবাসা তুই অপমান করছিলি, লাত্তি মেরে রাস্তায় ফেলে দিয়েছিলি, আজ আমি সেই টাকার উপরে শুয়ে থাকি। তোর মতো 10টা নীলাকে কেনার যোগ্যতা আমার আছে। নীলা শাকিলের কথা হজম করতে পারছে না, ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে এটা সে আগের শাকিল। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে কেন? আমার নিষ্পাপ ভালোবাসাকে লাত্তি মারার জন্য।
আমায় এই দুনিয়ার নীতি শেখানোর জন্য। কথাগুলো শাকিল এক নিঃশ্বাসে বলে দিল। আর নীলা শাকিলের কথা আগামাথা কিছু না বুঝে অবাক হয়ে তাকে রইল। যেই টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য তোর এত অহংকার, সেই টাকা পয়সা আমি সব কেড়ে নিব। তোদেরকে আমি সেই জায়গায় পাঠাবো যেখানে থেকে আমি তোর মতো অহংকারী মেয়েকে ভালোবাসছিলাম। এবার আর চুপ করে থাকলো না নীলা। রাগে গজগজ করতে করতেই বলল, তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমাকেই ধমক দিস? সাহসের কি দেখলি? সবে তো শুরু করলাম। পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। কি ভেবেছিস? হুম হুম, অন্যের জামা অন্যের গাড়ি নিয়ে এসে আমায় ধমক দিবি আর আমি ভয় পেয়ে যাব? হুম, তুই আমার কিচ্ছু করতে পারবি না। রাস্তায় বসার জন্য তৈরি হয়ে নে, মিস নীলা চৌকাট। এই, চুপ, একদম চিল্লাবি না। তোকে আমি দেখে নিব। ড্রাইভার, ইয়েস স্যার। আমার হিয়া বড় একটা ফটো নিয়ে এসে এই ম্যাডামের বাসায় রেখেছে ও। ওকে স্যার। নীলা শুধু আগুনের মতো ফুলছে। এইবার থেকে যখনই আমায় দেখতে ইচ্ছে করবে আমার ফটোটা দেখে নিয়েন, তাহলেই হবে। তোকে আমি চলি মিস নীলা, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। শাকিল দাঁত কেলিয়ে হেসে গাড়িতে উঠে বসলো। নীলা রাগে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। ড্রাইভার গাড়ি গেট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। শাকিল চোখ বন্ধ করলো। বারবার সেই আগের কথাগুলো তার চোখের সামনে ভেসে আসছে। সিটের সাথে মাথা লাগিয়ে শুয়ে পড়লো। আর আগের দিনগুলোতে চলে গেল। চলেন আমরা ঘুরে আসি। শাকিলের সাথে ঠিক কি হয়েছিল। ব্যাক টু 5 months ago। আজ থেকে 5 মাস আগে শাকিল ছিল একজন টোকাই। রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। পরিবার বলতে কেউ ছিল না। বাবা মার জন্মের পরেই মারা যায়। তার ভাই বোন ছিল কিনা কোনো আন্দাজই নেই। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে সে রাস্তায় থাকে। রাস্তার এক পাশে শুয়ে রাত পার করে। কাক পাখির মুখ থেকে খাবার নিয়ে খেত। তবু তার সুখে শান্তিতে দিন কাটতো। ছোট থাকতে রাতের বেলা ঘুম আসতো না। বাবা মায়ের কথা মনে হতো। ছোট শিশুরা সব ছেড়ে রাতে তার মায়ের করে ফিরে যেত। কিন্তু শাকিল সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে রাতে যখন রাস্তার পাশে শুয়ে পড়তো তখন তার বাবা মায়ের কথা খুব মনে পড়তো। তখন গলা ছেড়ে কান্না করত। একটু বড় হতেই রাত করে যখন তার বাবা মায়ের কথা মনে হতো তখন কাগজ দিয়ে পুতুল তৈরি করত। একটা ছেলে আর একটা মেয়ে। তাদের দু হাতে ধরে বাবা মা বলে ডাকতো আর চোখের পানি ছড়াতো। আস্তে আস্তে বড় হতে লাগলো। এক সময় সে অন্য ছেলেদের মতো যৌবনে পদার্পণ করলো। কিন্তু তার পোশাক পরিচ্ছেদের কোনো পরিবর্তন হলো না। সে আগের মতোই কালো ময়লা আবর্জনা পরা জামা কাপড়। আস্তে আস্তে বড় হতে লাগলো। এক সময় সে অন্য ছেলেদের মতো করে যৌবনে পদার্পণ করলো। কিন্তু পোশাক পরিচ্ছেদের কোনো পরিবর্তন হলো না। সে আগের মতোই কালো ময়লা আবর্জনা পরা জামা পরলো। আর হবে না বা কেন? রাস্তার পাশে ধুলাবালির মধ্যে শুয়ে পড়তো। তখন ময়লা আবর্জনা পড়ে যেত। আর জামা কাপড় কেনার মতো তার মোটেও সমর্থন ছিল না। অন্যের ছেঁড়া কাপড় পরে থাকতো। কখনো না খেয়ে দিন পার করতো। এই একা ছেলেকে কে কাজ দিবে? লেখাপড়া কিচ্ছুই জানে না সে। আর এই ব্যস্ত শহরে কারোর দিকে কেউ তাকায় না। রাস্তায় কাগজপাতি কুড়িয়ে তা বিক্রি করতো দোকানে। আর তাতে যা টাকা হতো তা দিয়ে একটু খাবার খেত। জন্মের পর থেকে পেট পুড়ে খাবার সে আজ পর্যন্ত খায়নি। রাতে খেলে সকালে খেতে পারতো না। আবার সকালে খেলে দুপুরে খাওয়া হয় না। কোনোদিন তো সারাদিন না খেয়ে কাটাতে হয়। এভাবে দিন কাটছিল। আস্তে আস্তে সে বড় হলো। এখন মাথা গোজার মতো একটা জায়গা খুঁজে পেয়েছে। রেল লাইনের পাশে একটা পুরনো বাড়ি। তার সাথে আরো কিছু এতিম ছেলে থাকে। তারও টোকাই। শাকিল এখন সারাদিন কাঁধে বস্তা নিয়ে শহরে পড়ে থাকা কাগজপাতি কোড়ায়। আর সেগুলো এনে বিক্রি করে। এখন আর আগের মতো তার কষ্ট নেই। এখন বড় হয়েছে, গায়ে শক্তি পাইছে। এখন তার কাগজ বিক্রি করা টাকা দিয়ে খাবার কেনা হয়। তাতেই তার খুশি। 3 বেলা পেট পুড়ে না পেলেও বেঁচে থাকার মতো পাইতো, তাতেই সে অনেক খুশি। সারাদিন কাগজ প্লাস্টিক কুড়িয়ে বস্তা ভরে এনে মহাজনের কাছে বিক্রি করে। কিছু খাবার দিয়ে আবার চলে যেত রেল লাইনের ধারে। দুমুঠো খেয়ে শুয়ে পড়তো। না তাদের কেউ জোর করে খাওয়ায়, আর নে কেউ মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ায়। ঠান্ডার সময় কুয়াশায় গুটি গুটি ফোঁটা গায়ে পড়ে। আর ডাস্টবিন থেকে আসা মশা, এরাও তাদের শান্তির ঘুম ভাঙাতে পারে না।
অনেক দিন হলো এক আন্টি তাকে একটা শার্ট কিনে দিয়েছিল। রোদে গরমে কাজ করাতে সে শার্ট ময়লা পড়ায় পাশাপাশি অনেকখানি ছিঁড়েও গিয়েছে। তাই ভাবলো সে একটা সুন্দর দেখে শার্ট কিনে নিবে, কিন্তু কেনা বললেই তো আর কেনা হয় না। এত টাকা পাবে কই? এদিকে শার্ট না কিনলেও না। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শাকের বস্তাটা কাঁধে করে নিয়ে কাগজ কুড়াতে চলে গেল। সারাদিন খাবার দাওয়া বন্ধ করে কাগজ কুড়াইলো। খাবার কিনতে গেলে তার শার্ট কেনা হবে না, তাই সারাদিন কাগজ কুড়িয়ে সেটা বিক্রি করলো। বেশ ভালোই টাকা পেল। শাকিল এবার সেই টাকা দিয়ে অর্ধেক আলাদা করে রেখে দিল, আর বাকি টাকা দিয়ে রাতের জন্য খাবার নিয়ে ঘরে চলে এলো। রেল লাইনের পাশে এসে দেখলো একটা ছোট্ট মেয়ে বসে কান্না করতেছে। বয়স হবে 8 থেকে 10। ছোট মেয়ের কান্না দেখে সবারই দয়া হয়, শাকিলেরও তাই হলো। এবার শাকিল এদের ওদিক এদিক তাকিয়ে দেখে পাশে একটা ছেলে হাঁটুর ভিতর মাথা গুজে বসে আছে। বয়সে শাকিলের সমানই হবে। শাকিল ওই ছেলেটার কাছে যেয়ে বলল। এই, ওই ছোট মেয়েটা কাঁদছে কেন? ছেলেটা চুপ করে থাকলো। শাকিল আবারও জিজ্ঞাসা করলো। ওর কি বাপ মাও নেই? না, ওটা আমার ছোট বোন। ক্ষুধা লাগছে তাই কাঁদছে। কেন, দুপুরে কি তোরা খাস নাই? ছেলেটা এবারও চুপ। কি হলো বল। কিভাবে খাবো বল? সারাদিন প্লাস্টিক কাগজ কুড়িয়ে যখন মহাজনের কাছে আসি তখন মহাজন অনেক বকা শোনায়। কেন বোকা শোনাবে? কেন? কালকে খুব অসুখ হয়েছিল, তাই সকাল সকাল বেরোতে পারিনি। সেজন্য মহাজনের মাল একটু কম হয়েছে। ও, বকা শুনে কয়েক টাকা দেয়, আর সেটা নিয়ে খাবার আনছিলাম, একটা পাউরুটি আর একটা কলা। এটাই তো আমাদের প্রধান খাবার। কিন্তু এখানে এসে খাবার রেখে আমার ছোট বোনকে খুঁজে নিয়ে এসে দেখি কুকুরে সব খেয়ে নিচ্ছে। কপালে খাবার না থাকলে হয় না। কাঁদিস না, চল আমার কাছে আয়। ছোট্ট মেয়েটা শাকিলের হাতে খাবার দেখে একবার ওর ভাইয়ের দিকে তাকায়, আবার একবার খাবারের দিকে। শাকিল বুঝতে পারলো ওর বড় ভাই আসতে না বললে সে আসবে না, তাই শাকিল বলল। এই শোন, আজ থেকে আমি আর তুই বন্ধু। সত্যি বলতেছি তো। হ্যাঁ, সত্যি বলছি। নে, এবার আয়, তিনজন মিলে আমার খাবারটা ভাগ করে খাই। ছেলে অনেক ভেবে চিন্তায় রাজি হয়ে গেল। ছেলেটার নাম ছিল রকি, মেয়েটার নাম রানী। শাকিল পরে রকির কাছে জানতে পারে তার মা বাবা ছিল খুব গরিব, কয়দিন আগে ক্যান্সারে মারা গেছে। তখন থেকে ছোট বোনকে মানুষ করতে সে জীবন যুদ্ধে পা বাড়ায়। আস্তে আস্তে শাকিল আর রকি খুব ভালো বন্ধু হয়ে যায়। সকালে পাখি ডাকার আগে ঘুম থেকে উঠে ছোট বোন রানীর সাথে করে নিয়ে তারা রওনা হয় প্রতিদিনের ডিউটিতে। শাকিল আর রকি কাগজ কুড়ায়, কিন্তু রানীকে কুড়াতে দেয় না। তাদের দুই বন্ধুর স্বপ্ন রানীকে তারা মানুষের মতো মানুষ করবে, অনেক পড়াশোনা করাবে, সব মানুষের মতো সেও চাকরি করবে। এই ছিল শাকিল আর রকির স্বপ্ন। এই জন্য দিন রাত কাগজ কুড়াতো, অলিতে গলিতে। দরজার সামনে খবরের কাগজ পলিথিন কুড়াতো, রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাততো। কিন্তু কিন্তু মানিব্যাগে বড় বড় নোটের মাঝে টকাইদের দেওয়ার মতো টাকা কেউ রাখতো না। কেউ কেউ খালি হাতে ফেরত দিত, আবার কেউ কেউ ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ থাকলেও আজ তারা এতিম, ভিখারি। আসলে এর জন্য মানুষই দায়ী। মানুষদের মাঝে যদি মায়া মমতা থাকতো, তাহলে রেল লাইনের পাশে ছেঁড়া বস্তা গায়ে দিয়ে শুয়ে থাকা ছেলেটিকে দেখে তার একটু হলেও মায়া হতো, আর তাদের জন্য কিছু না পারলেও মাথায় হাত বুলিয়ে একটা হাসি দিতে পারতো। তাতেই দেখবা তারা পৃথিবীর সব থেকে বেশি খুশি হয়েছে। তারা আপনার টাকা পয়সা জায়গা জমি কিচ্ছুই চায় না, তারা শুধু আপনাদের একটু ভালোবাসা আর একটু বেঁচে থাকার আশা চায়। যাই হোক, ওইদিকে যাব না, গল্পে আসুন। শাকিল আর রকি সারাদিন কাগজ, প্লাস্টিক, পুতুল এসব পোড়ায়, আর রাতে সেইগুলো মহাজনের কাছে দিত। তা সাথে তারা তা অনুযায়ী কিছু টাকা পেত। তা দিয়ে আগে ছোট বোন রানীকে পেট পুড়ে খাওয়াতো, তারপর যা থাকতো সেগুলো শাকিল আর রকি ভাগ করে খেত। এইভাবেই তাদের তিনজনের দিন কাটতো। দুই ভাইয়ের আদরের ছোট বোন রানী তাদের সাথে অনেক হাসি খুশি খেলাধুলা সব করতো। রানীর মুখে হাসি দেখতে তারা কতই নাকি কত। সব মানুষের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা অনেককে পথে নামায়, আবার অনেককে পথ থেকে 10 তলা বিল্ডিংয়ে উঠায়। শাকিল ছিল টোকাই, কিন্তু টোকাইদের তো ভালোবাসা হয়। একদিন শাকিল কাগজ পাতি কুড়িয়ে অনেকটা হাঁপিয়ে গেছে। রাস্তার পাশে বস্তাটা রেখে বসে পড়লো। হঠাৎ সে দেখলো রাস্তায় একটা মেয়ে চড়ে চড়ে দৌড়াচ্ছে। পরনে আছে ব্লু কালারের ড্রেস, হাত ভরা মেহেদি, হাতে একটা বই ছিল।
কাজল কালো চোখ, মায়াবী চেহারা, বাতাসে তার লম্বা চুলগুলো দোল খাচ্ছে। মেয়েটা হাজার চেষ্টা করছে চুলগুলো লুকানোর, কিন্তু বাতাসের সাথে কিছুতেই পেরে উঠছে না। এই দৃশ্য শাকিলের মন ছুঁয়ে গেল। মনের মধ্যে ঘন্টা বেজে উঠল। বাতাসের সাথে বাহারত যুদ্ধ দেখে সাহিল হেসে দিল। তার হাসি দেখে পাশে বসে থাকা রোকিয়ার রানী খুব অবাক হলো। কিরে, তুই হাসছিস কেন? শাকিল এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসছে। রোকিয়া পা ধাক্কা দিয়ে বলল। ওই শাকিল, শাকিল কিছুটা ঘাবড়ে গিয়ে বলল। আ- 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 কি করতেছিস? না, কিছু না। অমন পাগলের মতো হাসছিলি কেন? ওই মেয়েটার দিকে দেখ। কোন মেয়ে? ততক্ষণে মেয়েটা রিক্সা ধরে চলে গেছে। শাকিল তাকে অবাক হয়ে গেল। এখনই তো মেয়েকে দেখলো, তাহলে আবার কোথায় হারালো? লাউ ঠেলা এখানেই তো ছিল। উড়ে গেছে। শালা, ও কি কোনো পাখি যে উড়ে যাবে? হতেও পারে। মজা করা বাদ দে। আচ্ছা, আজকে চল, সন্ধ্যা হয়ে গেল। হুম, চল আপু। তারপর শাকিল, রোকিয়ার রানী তিনজনে চলে গেল। মহাজনের কাছে এসে বিক্রি করলো। রেল লাইনের পাশে চলে গেল। শাকিলের মনে শুধু একটাই জিনিস ভাসছে, সেটা হলো ওই মেয়েটা। কিছুতেই চোখ থেকে সরাতেই পারছে না। রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লো। শাকিল মাথার নিচে হাত দিয়ে আকাশে চাঁদের দিকে তাকালো। রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লো। শাকিল মাথার নিচে হাত দিয়ে আকাশে চাঁদের দিকে তাকালো। আচমকা সে চাঁদে সেই মেয়েটার প্রতিচ্ছবি দেখলো। জীবনের প্রথম কাউকে এমন দেখছে। সারা রাত শাকিল ঘুমাতেই পারলো না, শুধু মেয়েটাকে নিয়ে ভাবলো। রাত কেটে সকাল হলো। প্রতিদিনের মতো আজকে অতি সকালে রকি উঠে পড়লো, সাথে রানীও। শাকিল আগে থেকে জেগেছিল, কিন্তু বাস্তবে ছিল না। হঠাৎ রকির ধাক্কায় শাকিল বাস্তবে ফিরে আসলো। চোখ খুলে তাকাতে দেখে রকি তাকে ডাকছে। কি হলো, ডাকছিস কেন? হ্যাঁ, তোর আবার কি হলো? অন্যদিন আমার একটু উঠতে দেরি হলে তো আমায় মেরে মেরে তুলতি, আর আজ নিজে জিজ্ঞেস করছিস? ও, সকাল হয়ে গেছে। না, কেবল রাত হয়েছে। আচ্ছা চল। তারপর শাকিল উঠে ট্যাপের পানিতে হাত মুখ ধুয়ে বস্তাটা কাঁধে নিয়ে তিনজনে রওনা হয়ে গেল। কাগজ প্লাস্টিকের ভাঙা বোতলে সে কুড়াচ্ছে, শাকিলও কুড়াচ্ছে, কিন্তু আগের মতো না। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। বন্ধু, তোর কি হয়েছে সত্যি করে বল তো। আরে কিছু না, ছাড় তো। বল। আসলে কালকের ওই মেয়েটাকে দেখার পর থেকে আমি যেন কেমন অন্যরকম হয়ে যাচ্ছি। যেখানে যাই সেখানেই তাকে দেখি। ও, এই ব্যাপার? হুম, জানিস, আজ পর্যন্ত কোনো দিন এমন হয়নি। মনে হয় তুই প্রেমে পড়ছিস। কি যে বলিস! রাস্তায় কাগজপাতি কুড়ানো ছেলের সাথে কে প্রেম করবে বল? নিজেই করছে, আবার আমায় জ্ঞান দিচ্ছে। কাজ কর। শাকিল মুচকি হেসে আবারও কাজে মন দিল, আর মেয়েটাকে ভোলার হাজার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই পাচ্ছে না। সারাদিন কাগজ কুড়াইলো, আর ঠিক কালকের সময় হতেই শাকিল দিল দৌড়। শাকিলের দৌড় দেখে সাথে সাথেই রানী আর রকিও পিছু করতে লাগলো। শাকিল দৌড়ে এসে ঠিক কালকের জায়গায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকলো। আর কিছুক্ষণের মধ্যে শাকিলের মুখে হাসি ফুটে উঠলো। শাকিল ভেবেছিল হয়তো আজ আর মেয়েটার সাথে দেখা করতে পারবে না, কিন্তু একটু পরে রিকশায় চড়ে মেয়েটাকে আসতে দেখলো। ফলে শাকিলের মুখে হাজারো সুখের হাসি দেখা দিল। শাকিল রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর ওর পাশে রকি আর রাজু এসে দাঁড়ালো। মেয়েটা চলে যাওয়া অবধি শাকিল তাকিয়ে থাকলো। যখন মেয়েটাকে আর দেখা গেল না, তখন শাকিল চোখ ফেরালো। মন ভরলো? ধ্যাৎ, এক কথা বলে আবারও দৌড় দিল। কি রে ভাইয়া, শাকিল ভাই এমন করে দৌড়াচ্ছে কেন? আরে, তোর ভাই প্রেমে পড়েছে। চলো। প্রেম কি? তুই বুঝবি না। চল, আমরা আমাদের কাজ করি। শাকিলের মন আজকে ঠিক নেই, বোঝা হয়ে গেছে। শাকিল ভাইয়া এমনি শুয়ে আছে কেন? তারপর রকি রানীকে নিয়ে কাগজ করাতে থাকে, আর এদিকে শাকিল পাগলের মতো বস্তা নিয়ে ফাঁকা মাঠে নাচতে লাগলো। সারাদিন শেষে রকি মহাজনের কাছে তার কুড়ানোর সব দিয়ে দেয়, আর মহাজনের কাছে জানতে পারে শাকিল এখনো নাকি আসেনি। এইদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো শাকিল আসলো না। রকির একটু চিন্তা হলো, আর তাকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। অনেক খোঁজাখুঁজির পর দেখলো শাকিল একটা খালি জমির উপর বস্তাটা মাথার নিচে দিয়ে শুয়ে আছে। রকি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, আর রানী হাসতে লাগলো। হাসছিস কেন? শাকিল ভাইয়া এমনি শুয়ে আছে কেন? তোর ভাই পাগল হয়ে গেছে, পাগল। এই শাকিল, শাকিল, কি? এখানে থামবি নাকি যাবি? আমি এখানেই থাকবো সারা জীবন। পাগলা কুত্তায় কামড় দিছে তোরে? না রে, আমার প্রেমের পাগলাই ধরছে। ফাউল না বকে চল, মহাজন বসে আছে।
না, যাব না। রকি শাকিলের হাত ধরে টেনে তুললো, তারপর তাকে নিয়ে মহাজনের কাছে চলে আসলো। শাকিলের বস্তা থেকে কুড়ানো জিনিসপাতি মহাজনকে দিতেই মহাজন রেগে আগুন হয়ে গেল। আজকে শাকিলের মাল কম হতে তাকে বকতে একটু ছাড়লো না, কিন্তু তাতে শাকিলের কিচ্ছু যায় আসে না। সে তো একজনকে নিয়েই পাগল, বকা শোনার মতো সময় তার নেই। রকি শাকিলের হয়ে মহাজনের বকা শুনলো, সাথে মহাজনের কাছে মাপ চাইলো। তারপর শাকিলকে নিয়ে রকি রেল লাইনের পাশে তাদের চির আস্থানায় চলে আসলো। রকি যেটুকু কাগজ দিয়েছে তা অনুযায়ী টাকা পেয়েছে, আর সেটা দিয়ে সবার জন্য খাবার এনেছে। শাকিল একটু খেয়ে উঠে পড়লো। বাকি খাবার রানী আর রকি মিলে খেলো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। শাকিল দিন দিন মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়লো। কিন্তু আজ পর্যন্ত শাকিল মেয়েটার সামনে যেতে পারলো না, দূর থেকেই তাকে দেখে। প্রতিদিন ঠিক একই সময় একই জায়গায় এসে হাজির হয় শাকিল, একদিনও কম বেশি হয় না। মেয়েটির নাম ছিল নীলা চৌধুরী, পরিবারের একমাত্র মেয়ে। প্রতিদিন শাকিলকে এক জায়গায় দেখে নীলার মনে একটু সন্দেহ জমা হলো। সন্দেহকে জানতে আজ নীলা গাড়িতে না উঠে রাস্তায় একপাশে লুকিয়ে দাঁড়িয়ে পড়লো। এদিকে ঠিক এন্ট্রি হলো শাকিলের। নীলা এই ঘটনা দেখে একটু অবাক হলো। প্রতিদিন এই ছেলেটা এখানে কার জন্য আসে এটা জানার খুব ইচ্ছা হলো নীলার, আর তাই নীলা শাকিলের সাথে কথা বলার জন্য ঠিক করলো। এদিকে শাকিল এখানে এসে নীলাকে আজ দেখতে পেল না, ফলে শাকিলের মুখটা শুকিয়ে গেল। এদিকে ওদিক খুঁজতে লাগলো শাকিল, কিন্তু কোথাও দেখতে পেল না। ভাবলো আজ হয়তো আসতে দেরি হয়ে গেছে। এটা ভাবে মন খারাপ করে রাস্তার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ নীলাকে আসতে দেখে শাকিলের মুখে যেন সেই হারানো হাসিটা উদয় হয়ে গেল। নীলাকে দেখে শাকিল হাত থেকে বস্তাটা দূরে ফেলে দিল, আর শার্ট প্যান্টে হাত দিয়ে পরিষ্কার করতে লাগলো। নিজের ক্লাস যখন সামনে আসে তখন নিজের ভাবটা এমনিতেই বেড়ে যায়, আর শাকিলেরও তাই হলো। নীলা সোজা এসে শাকিলের একটু দূরে দাঁড়ালো, আর শাকিল লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হাসতে লাগলো। কে আপনি? আর এখানে প্রতিদিন কেন আসেন? নীলার কথা শুনে শাকিলের মুখের কথা হারিয়ে গেল, ভয়ে শরীর ঘামতে লাগলো। নীলাকে কিছু বুঝতে দেবে না বলে বলল, আ আ আ আমি মানুষ। আমি কি বাদর বলেছি? না, আসলে আমার নাম শাকিল। ও, ভালো। তাই এখানে প্রতিদিন কেন আসেন? হুম হুম। আসলে এখানে একটা জিনিস দেখতে আসি। কি সেটা? না, না, আগে এখানকার জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি শুনেছি মানুষের মধ্যে কারো ফাঁকা জায়গা ভালো লাগে, কারো মাঠ ভালো লাগে, কারো অফিস, কারো আড্ডাখানা, আর আপনার এই রাস্তা ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন তো কত গাড়ি যাচ্ছে। কি করেন আপনি? কাজ করি। তাহলে যান, কাজ করেন। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছেন? হুম, ঠিক বলছো। আচ্ছা, আমি যাই। যান। আগে আপনি যান। না, আপনি কথায় কথায় এত হাসেন কেন? হুম হুম। মানে সো ফানি। নীলার এমন হাসি দেখে শাকিল তো ফিদা, হা হয়ে তাকিয়ে রইল। নীলা একটা রিকশায় চড়ে চলে গেল, আর শাকিল মনের আন্দাজে বস্তা তুলে নিয়ে দৌড় দিল। তার মনের মানুষের সাথে আজ কথা বলেছে, এত কাছ থেকে তাকে দেখেছে, এটাই শাকিলের কাছে অনেক কিছু। এই খুশিতে আর সারা দিন ভালো কাজ করলো, হাসি মুখে কাগজপাতি করালো, আর একটাই চিন্তা মাথায় ধরলো, সোফানি। এর অর্থ কি? এর বাংলা কি? শাকিল ভাবলো নীলা হয়তো ওকে ভালোবাসি কথা বলেছে, এই জন্য আরো দ্বিগুণ খুশি। যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে ওইটার বাংলা কি, কিন্তু ওদের মধ্যে কেউ বলতে পারে না, কারণ ওদের মধ্যে কেউ পড়াশোনাই করেনি। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। রকি কি? হেব্বি সুন্দর। কি? ওই মেয়েটা কি সুন্দর, বড় বড় চোখ, মায়াবী চেহারা। রাতেও কি তোর ভূত নামে না? আমায় ভূতে ধরেনি, আমায় ভালোবাসায় ধরেছে। কোন দিন জানি পাবনা টিকিট কাটতে হয়। ধুর, কী সব বলিস? তুই জানিস আজ আমি ওর সামনাসামনি কথা বলছি, একদম কাছাকাছি। এই নিয়ে একই কথা 7 বার বলা হলো। ও, এবার তো ঘুমা। হাসলে না ওর গালে একটা টোল পড়ে, আর ওটাতেই আমি শেষ। রাস্তায় তালি দেয়, দেখিস না? ওদের গালেও টোল পড়েছে। যা ওদের কাছে গিয়ে মর, হারামি। শালা, দিব এক লাথি। ওদের কাছে কেন যাব? প্রেম করবি? এক কথা শুনে শাকিল রকিকে একটা লাথি মারলো। থাম, জানিস ওর। থাম, আর শুনবো না, কান পচে গেল। যা সর, তোকে বলবো না। হুম। জানিস আমায় ইংরেজি দিয়ে কিছু একটা বলল,
তুই তো জানিস আমি ইংরেজি পারি না। আমার মনে হয় কি জানিস, ওই তো ইংরেজি দিয়ে কি যেন একটা বলে আর গোলাপ দেয়, ওটাই মনে হয় আমায় বলছে। ভালো, এবার মুখে লাগাম দে। শর্ত শালা। রকি সারাদিন অনেক ক্লান্ত হওয়ায় শাকিলের কথায় বিরক্ত মনে করলো, আর শাকিল নীলার কথা বলতেই থাকলো। নীলার কথা বলতে নাকি তার ভালোই লাগে। রকি বিরক্ত হলে শাকিল আর কথা না বলে নিজের মনের সাথে কথা বলতে লাগলো। নিজের মনের মধ্যে নীলাকে নিয়ে হাজারো গল্প লেখা শুরু করলো। তাকে নিয়ে হাজার বছর বাঁচার স্বপ্ন দেখতে লাগলো শাকিল। নীলাকে নিয়ে অনেক ভেবে ভেবে ঘুমিয়ে গেল। চোখটা বন্ধ করতেই নীলাকে স্বপ্নে দেখলো, নীলার সাথে স্বপ্নে হারিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে তাদের কাজে তারা চলে গেল। শাকিল মন দিয়ে কাজ করতে লাগলো। কাজের মধ্যে নীলাকে খুঁজে পেল। জীবনের প্রথম প্রেম বলে একটু বেশি ইমোশনাল হচ্ছে। এভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। এভাবে শাকিল এখনো সেখানে যায়, কিন্তু আজকে আর সে আগে জায়গাতে যায়নি। আজকে সে একটু দূরে আড়ালে আছে। শাকিল দেখতে চাচ্ছে নীলা ওকে খুঁজে কিনা। টাইম অনুসারে নীলা চলে এলো কলেজের উদ্দেশ্যে, কিন্তু প্রতিদিন যে ছেলেটা ওকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো সে আজ নাই। এটা দেখে নীলা আশেপাশে তাকাতে লাগলো। নীলা ভাবলো, আজ সেই পাগল ছেলেটা কোথায় গেল? প্রতিদিন তো এখানেই দাঁড়িয়ে থাকতো। এই ভেবে নীলা আশেপাশে তাকাচ্ছে আর সামনে এগোচ্ছে। এইদিকে শাকিল এটা দেখে তো মহা খুশি। নীলা ওকে খুঁজতেছে, তার মানে নীলার মনে ওর জন্য জায়গা হয়ে গেছে। নীলা শাকিলকে দেখতে না পেয়ে শুধু আশেপাশে তাকায়, আর এটাকে বকা শাকিল ভালোবাসা ভাবে নেয়। শাকিল এবার খুশি হয়ে বাইরে বের হলো। নীলার সামনে তাকে দেখে পাগলটা ওখানে। শাকিলকে দেখে নীলার মাথায় বুদ্ধি আসলো। নীলা সোজা শাকিলের কাছে আসলো। শাকিল নীলাকে দেখে তো একদম কাঁপতে শুরু করলো। আরে তুমি এখানে? তুমি আমায় খুঁজছিলে? হ্যাঁ, খুঁজছিলাম তো। প্রতিদিন যেই ছেলেটা থাকতো সে আজকে নাই। এটা তো চিন্তার বিষয়। ও। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। হুম। শাকিল আজকে বস্তা নিয়ে আসেনি, তাই নীলার সাথে চলে গেল। দুজন রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে আর গল্প করতেছে। শাকিলের একটু ভয়ও করছে, আবার ভালো লাগছে। আচ্ছা, তুমি আমায় ওভাবে প্রতিদিন দেখো কেন? হুম হুম। ভালো লাগে তাই। তাই নাকি? হুম। গল্প করতে করতে তারা দুজন নীলার কলেজের সামনে চলে এলো। আচ্ছা, এবার তুমি যাও, আমি কলেজে যাই। আচ্ছা। এই শোনো, কি? সন্ধ্যায় ওখানে থেকো। আচ্ছা। নীলাকে বিদায় দিয়ে শাকিল মনের আনন্দে চলে গেল, আর নীলা কলেজে চলে আসলো। নীলা কলেজে আসতে তার বান্ধবীরা তাকে ঘিরে ধরলো। কে রে নীলা? ছেলেটা কে রে? তোর নিউ বিএফ নাকি? বিএফ টিএফ কিচ্ছু না। ছেলেটা খুব বোকা। প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আমার দিকে ড্যাব ট্যাপ করে তাকিয়ে থাকে। বোকা হলেই তো মুরগি বানাতে পারবি। ঠিক বলছিস, ওর বোকামের সুযোগ নিতেই হবে। আচ্ছা, এখন ক্লাসে চল। হুম, চল। নীলা তার বান্ধবীদের সাথে ক্লাসে চলে গেল। এদিকে শাকিল মনের আনন্দে নাচতে নাচতে চলে এলো রেল লাইনের পাশে তাদের বাড়িতে। নীলার সাথে কথা বলাতে শাকিলের মন খুব ভালো, তাই বস্তাটা নিয়ে গান বলতে বলতে ব্যবসায় বের হলো। আজকে এক নতুন ঠিকানার দিকে চলল শাকিল। সকালে উঠে রানী আর রকি চলে গেছে। শাকিল জানে তারা কোথায় আছে, তাই তাদের চিন্তা না করে সে নতুন পথে পা বাড়ালো। নতুন রাস্তা শাকিলের একটু অচেনা অচেনা মনে হলো, কিন্তু তার সেদিকে মন নেই। সে নীলাকে ভাবতে বিজি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলো অনেক কাগজপাতি, প্লাস্টিকের ভাঙা বোতল ইত্যাদি জিনিসপত্র পড়ে আছে। শাকিল এটা দেখে আশেপাশে তাকালো, কিন্তু কাউকেই পেল না। মানে তাদের দলের কেউ আছে নাকি। শাকিল কাঁধ থেকে বস্তাটা নামিয়ে ভরে নিল, সেগুলো তুলে নিয়ে সামনে এগোতে লাগলো। রানী আর রকি চিন্তা করলো না, তারা তো পাশেই আছে। এ কথা ভেবে সে চলে গেল দূরে। সারাদিন শেষে সন্ধ্যায় শাকিল বাড়ির দিকে আসলো। মহাজনের কাছে আসতেই রকি আর রানীকে দেখলো। রানীকে দেখে শাকিল কোলে তুলে নিল, আদরের ছোট বোন। সারাদিন দেখেনি, আজকে শাকিল অনেক কাগজপাতি জমা করেছে, আর তার অর্ধেক রকি আনছে। কে রে, তুই আজ এতগুলো? হুম। আমি এই দিকে গেছিলাম। ওহ। মহাজনের কাছে বিক্রি করে টাকা নিল। তখন নীলার কথা মনে হলো। রানী রকিকে নিয়ে ভাঙ্গা বাড়িতে আসলো। কয়েকদিন আগে শাকিল একটা শার্ট কিনেছিল, সাথে রাজু রকিকেও দিছে। হাত মুখ ধুয়ে নতুন শার্ট পরল শাকিল। রকি জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? নীলার সাথে দেখা করতে। খাবারটা খেয়ে নে। না, তোরা দুজন খেয়ে নে। কিন্তু আমি বাইরে খেয়ে নিব।
আচ্ছা। এ কথা বলে শাকিল বের হলো নীলার সাথে দেখা করার উদ্দেশ্যে। আর নীলা সহ তার দুই বান্ধবী রাস্তার পাশে দাঁড়িয়ে শাকিলের জন্য অপেক্ষা করতে লাগলো। কি রে, তোর নিউ বিএফ তো এখনো এলো না? আরে, আসবে আসবে, একটু দাঁড়া। ওই তো এসে গেছে। শাকিল এসে দেখলো নীলার সাথে তার দুজন বান্ধবীও আছে। আমি আসছি। এতক্ষণ কি করলা? আমি কাজে ছিলাম। ও, তাহলে চলো। কোথায়? কোথায় আবার ঘুরতে? শাকিল আনন্দের সাথে হ্যাঁ বললো। শাকিল তো আর জানি না যে ওকে ওরা মুরগি করতেছে। নীলা সহ তার দুই বান্ধবী আর শাকিল মিলে ঘোরাঘুরি করতে লাগলো। একটু পর নীলা বলল, অনেক হয়েছে, এবার চলো কিছু খাওয়া যাক। আচ্ছা। এবার শাকিল টের পেল না তাদের সাথে একটা বড় রেস্টুরেন্টে হাজির হলো। নীলা তার ইচ্ছা মতো কয়েক রকমের খাবার অর্ডার দিল। শাকিল না খেয়ে থাকায় পেট পুড়ে খেলো। এবার আসলো বিলের লম্বা লিস্ট। নীলা লিস্টটা শাকিলের দিকে এগিয়ে দিল। শাকিল তো অবাক, ও তো পড়াশোনা জানে না, এটা কেন দিল এটাও বুঝলো না। কি করবে কিছু বুঝে উঠতে পারলো না। এখানে জিজ্ঞাসা করলে নীলার সামনে ওর নাক কাটা যাবে, তাই লিস্ট নিয়ে দোকানের মালিকের কাছে গেল। সব মিলিয়ে কত বিল? স্যার লিস্টে দেওয়া আছে। শাকিল এবার বুদ্ধি করে বলল। আপনি দেখেন তাড়াতাড়ি। ওই লোকটা খাতা বের করে বিলটা বলে দিল। শাকিল পকেটে হাত দিয়ে দেখে একদম কারেক্ট টাকা আছে। যত বিল ঠিক ততটাই টাকা আছে শাকিলের পকেটে। আজ তার বিজনেসে একটু ভালো হয়েছে, তাই টাকাটা বেশি পেয়েছে, যার ফলে সম্মানটা বাঁচলো শাকিলের। শাকিল বিলটা দিয়ে দিল আর বিলের লিস্টটা পকেটে তুলে নিল। তারপর নীলা আর তার বান্ধবীরা শাকিলকে বিদায় দিয়ে চলে গেল। শাকিল আর দাঁড়িয়ে না থেকে সেও রওনা দিল। এদিকে নীলার বান্ধবী বৃষ্টি নীলাকে বলল, কি রে, আজ এত কম করলি কেন? প্রথম দিন বেশি করলে ভয় পালাবে, ঠিক বলছিস। পরদিন একটু বেশি, তারপর আর একটু বেশি। বোকা কাকে বলে? নীলা আর ওর বান্ধবীরা শাকিলকে বোকা বানাতে পেরে অনেক খুশি, কিন্তু শাকিল নীলাকে সত্যি সত্যি ভালোবাসে। অথচ নীলা এটাকে খেলা মনে করে শাকিলকে নিয়ে খেলা করে যাচ্ছে। শাকিল সোজা তাদের সেই ভাঙ্গা বাড়িতে চলে এলো। এসে দেখে রানী রকি ঘুমিয়ে গেছে। ঘরের এক পাশে দেখলো খাবার প্যাকেট পড়ে আছে। সেটা খুলে দেখলো শাকিলের জন্য খাবার রেখে দিয়েছে। শাকিল ওটা না খেয়ে রানীর মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে গেল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সেটা খুলে দেখলো শাকিলের জন্য খাবার রেখে দিয়েছে। শাকিল ওটা না খেয়ে রানীর মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়লো। সকালে রকি উঠে দেখে রানীর মাথায় হাত রেখে শাকিল ঘুমিয়ে আছে। অনেক বেলা হয়েছে আর তাই রকি শাকিলকে ডাকলো। প্রতিদিনের মতো আজকেও তারা তাদের কাছে বেরিয়ে পড়লো। এখন রকি আর রানীকে সাথে করে নিয়ে যাবে শাকিল। সারাদিন শেষে মহাজনের কাছে যেগুলো বিক্রি করে তারা তাতে যা টাকা পায় তা দিয়ে নীলার সাথে ঘুরতে যায়। আর এদিকে নীলা শাকিলের দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছে। বড়লোকের একমাত্র মেয়ে, ভাবতো দেখানোরই কথা। 10-12টা ছেলে তার পেছনে প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা যেমন সুন্দর ঠিক তেমনই অহংকারী। টাকার অহংকারে সে মানুষকে মানুষ বলেই মনে করে না, সবাইকে তার নিজের হাতের খেলনা মনে করে। অন্যান্য ছেলেরা তার রূপে পাগল ছিল, যার ফলে তারা তেমন কষ্ট পায় না। কিন্তু শাকিল তো ছিল এক অবলা ছেলে। প্রেম ভালোবাসা যে কিচ্ছুই জানতো না। নীলাকে প্রথম দেখাতেই তার ভালো লাগে আর তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেজন্য তার সব কথা সে মেনে নেয়। নিজে না খেয়ে নীলাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য টাকা জমিয়ে রাখে আর প্রতিদিন সন্ধ্যায় তারা ঘুরতে যায়। শাকিল ভাবতো নীলা তাকে ভালোবাসে, যেমন ও নীলার জন্য পাগল ঠিক তেমন হয়তো নীলাও ওর জন্য পাগল। এটাই হলো শাকিলের মনের ধারণা। অনেকদিন পর সকালে শাকিল উঠে রকিকে ডেকে তুলল। রানী তখনও ঘুমাচ্ছিল। শাকিল আর রকি হাত মুখ ধুচ্ছিল। এমন সময় রকি বলল, শাকিল, হ্যাঁ বল। আমি যদি মরে যাই তাহলে কি তুই রানীকে দেখে রাখবি? রকির এমন কথা শুনে শাকিল অনেক অবাক হয়, সাথে ভয় পায়। কি বলছিস এসব? বল না। তোর কি কিছু হয়েছে বলতো? আজ হঠাৎ এমন প্রশ্ন? এমনি বললাম, তুই বল কি করবি? যেদিন তোদের দেখেছি সেদিন আমি ভেবে নিয়েছি রানী আমার ছোট্ট বোন, তাকে কখনো কষ্ট পেতে দিব না। ভালো। এসব ফাউল কথা বাদ দে আর চল।
হুম। সকাল থেকে শাকিল একটা বিষয় খেয়াল করলো যে রকির মনটা কেন জানি খুব খারাপ। শাকিল রকিকে জিজ্ঞাসা করলে বলছে এমনি। শাকিল, রানীকে আজ তুই নিয়ে যা। আর তুই? আমি আজ এদিকে যাব। না, আমার ভয় করছে। তুই আমাদের সাথে চল। আরে পাগলা, কিছুই হবে না। আজ মনটা আমার ভালো নেই, তাই একা যেতে যাচ্ছি। আচ্ছা, যা, তবে তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা। এ কথা বলে রকি উল্টো পথে রওনা হলো আর শাকিল রানীকে নিয়ে অন্য পথে। আজও শাকিলের ভালোই বিজনেস হয়েছে। সন্ধ্যা হতেই রানীকে সাথে নিয়ে মহাজনের কাছে এলো। এখানে এসে জানতে পারলো রকি এখনো আসেনি। শাকিলের মনটা কেমন যেন করে উঠলো। তাই বাসায় না যেয়ে দোকানের পাশে রানীকে নিয়ে বসে পড়লো। এদিকে সন্ধ্যা যেয়ে রাত নামলো, তবুও রকির আসার কোনো নামগন্ধই নেই। শাকিলের এবার খুব চিন্তা হলো, রকি এতক্ষণ কি করছে? প্রতিদিন তো শাকিলের আগে রকি চলে আসে, কিন্তু আজ হঠাৎ কি এমন হলো যে এখনো আসেনি? এদিকে নিকা শাকিলের জন্য অপেক্ষা করছে। শাকিল বুঝতে পারছে তার জন্য নীলা অপেক্ষা করতেছে, কিন্তু সেও তো যেতেই পারছে না, কারণ রকি এখনো আসেনি। শাকিল উপায় না পেয়ে রানীকে মহাজনের দোকানে বসিয়ে রেখে ওদের ঘরে যেয়ে শার্ট পাল্টিয়ে চলে গেল নীলার কাছে। রানী তার ভাইয়ের চিন্তায় অস্থির, আর এখন শাকিলও তাকে রেখে গেল। হয়তো রকিকে খুঁজতে গেছে, এটা ভেবেই রানী চুপটি করে বসে রইল। শাকিল আজকেও নীলার সাথে ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলো। আজকে আর শাকিল অপেক্ষা করতে পারলো না, সোজা নীলাকে প্রপোজ করে বসলো। সে তো আর অন্য 10টা ছেলের মতো না, তাই সোজাসুজি বলল। নীলা, হ্যাঁ বলো। আমি তোমায় ভালোবাসি। তাই? হুম, সত্যি বলছি। আমার প্রতিদিনের খরচ জানো? না, দিনে খরচ আমার 5,000 টাকা। কিন্তু আমি তো গরিব। পারতে হবে। ওকে, আজ উঠি। সি ইউ। বাকি কথা বলতেই নীলা উঠে চলে গেল। শাকিলের মনের মধ্যে তুলপাড় শুরু হলো। নীলা তার বান্ধবীর সাথে বেরিয়ে চলে আসলো। কি রে নীলা, ওর প্রপোজাল কি অ্যাকসেপ্ট করবি? করলে মন্দ হয় না, তবে আগে দেখি যে কেমন পরিবারের ছেলে, কত টাকার মালিক, কটা বাড়ির মালিক। সে তো বললো তারা নাকি গরিব। তোরা কি করতে আছিস? হুম হুম, খোঁজ নে, তার বিষয়ে সব কিছু খোঁজ নে। আচ্ছা। গরিব হলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিব। হ্যাঁ, যা বলেছিস। হুম, চল। নীলা সহ তার বান্ধবীরা চলে গেল। এদিকে রেস্টুরেন্টে বসে শাকিল নীলার কথা ভাবতেছে। রেস্টুরেন্ট টিভি চলছিল, হঠাৎ শাকিলের কানে আসলো বোমা ব্লাস্টে কয়েকজনের মৃত্যু। কথাটা শুনে শাকিল টিভির দিকে তাকালো, আর তখনই শাকিলের চোখে আটকে গেল বোমা ব্লাস্টে মারা গিয়েছে তাদের মধ্যে রকিও আছে। এটা দেখে শাকিলের হাত পা অবশ হয়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। উঠে দাঁড়াবে তারও শক্তি হারিয়ে ফেললো। জায়গাটা তার চিধা মনে হলো, তাই সেখানে আর বসে না থেকে দৌড় দিল। এক দৌড়ে চলে এলো। এসে দেখে রকি সুন্দর হয়ে শুয়ে আছে। শাকিল রকির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে তার অঝরে পানি পড়তে লাগলো। পুলিশ জানালো কাগজের ভিতরে নাকি বোমা ছিল। যখনই ওটা রকি হাত দিচ্ছে, সাথে সাথে ব্লাস্ট। আশেপাশে যত মানুষ ছিল তারাও মারা গেছে, কেউ আহত হয়েছে। শাকিল আর নিজেকে আটকাতে পারল না, হাও মাও করে কেঁদে দিল। এদিকে রনি মাহাজনের দোকানে বসে থেকে টিভি দেখছিল। হঠাৎ এমন খবর দেখে সেও কাঁদতে লাগলো। মাহাজন রানীকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। শাকিল রকিকে জড়িয়ে কাঁদতে লাগলো। চারিদিকে হাজার মানুষ এসে ভিড় করেছে। পুলিশ আবার লাশগুলো নিয়ে যাবে। শাকিলকে একটা লোক সরিয়ে নিল। পুলিশ সব কয়টা লাশ নিয়ে চলে গেল। শাকিল ওখানে বসে অনেকক্ষণ কান্নাকাটি করার পর রানীর কথা মনে হলো, তাই আর বসে না থেকে চলে এলো মহাজনের দোকানে। মহাজনের দোকানের কাছে আসতেই কানের আওয়াজ পেল। আওয়াজটা চিনতে অসুবিধা হলো না। মহাজনকে জিজ্ঞাসা করতেই সে শাকিলকে সব বলল। শাকিল রানীর কাছে এসে ওকে নিয়ে তাদের চিরা অচেনা রেল লাইনের পাশের ঘরে চলে গেল। রানীর কান্না থামানোর হাজার চেষ্টা করলো শাকিল, কিন্তু সবগুলোতেই ব্যর্থ হলো। কিছুক্ষণ পর তাদের ঘরের বাইরে পুলিশের গাড়ি আসলো। শাকিল বাইরে আসতেই একটা পুলিশ এসে শাকিলের হাতে একটা ব্যাগ দিল। ব্যাগে রকির জামা কাপড় ছিল। ব্যাগ দিয়ে পুলিশ চলে গেল। শাকিল ভিতরে এসে ব্যাগ থেকে সব বের করলো। রকির শার্টের পকেটে কয়েকশো টাকা ছিল। শাকিল ওগুলো ওভাবেই রেখে দিল। রানী কান্না করতে করতে ঘুমিয়ে গেল, সাথে শাকিলও। সকালে উঠতেই রাকিবের কথা মনে হলো শাকিলের। অজান্তেই তার চোখ বেয়ে পানি গড়ে পড়ল। কোনো কিছুতেই শাকিলের মন বসছে না।
তাই আজকে আর কোথাও যেতেও মন চাইলো না। আর রানীকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হবে না। আগে রানী ঠিক হোক, তারপর বের হব। কিন্তু বের না হলে খাবো কি? এসব ভাবছিল শাকিল। তখনই তার মনে হলো রকির পকেটে টাকা ছিল। শাকিল ওখান থেকে টাকা নিয়ে সকালকার খাবার আনলো। খাবার এনে রানীকে ডেকে তুলে শাকিল নিজ হাতে খাইয়ে দিল। আর রানীও তার ভাই শাকিলকে নিজ হাতে খাওয়ালো। তারপর ঘরে বসে থেকেই দিনটা কাটলো ওদের। আর এদিকে নীলা আর তার বান্ধবী মিলে শাকিলের ব্যাপারে খোঁজ নিতে লাগলো। বৃষ্টি অনেক চেষ্টা করে সবকিছু জেনে গেল। সাথে সাথে ছুটে গেল নীলার কাছে। কি রে, কি হয়েছে? তুই জানিস ওই ছেলেটা কে? কে? ওই একটা টোকাই, রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়ায়। কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। ও একজন টোকাই। গতকাল বোমা ব্লাস্টে যারা মারা গেছে তাদের মধ্যে তার ভাইও ছিল টোকাই। তাই তো বলি, এখনকার ছেলেরা তো এত বোকা নয়। প্রথম দিন আমার সন্দেহ হয়েছিল। পুরনো শার্ট, ছেঁড়া প্যান্ট, আর কাছে গেলে তো ওয়াক উল্টি আসে। হয়েছে, থাম। ওকে, আর একটু নাচিয়ে নেই। কি করে? দেখতে থাক। এগুলো বলে নীলা আর বৃষ্টি জোরে জোরে হাসতে লাগলো। রকি চলে যাওয়ায় শাকিল আর রানী খুব ভেঙে পড়েছে। খুব ভালোবাসতো সে এবার চলে যাবে, এটা ভাবতেই পারেনি। খুব ভালোবাসতো যে তাকে, সেভাবে চলে যাবে এটা ভাবতেও পারেনি। খাবার দাবার তেমন না করে চুপচাপ ঘরে বসে থাকে। আর ছোট্ট রানী তো কেঁদেই যাচ্ছে। এভাবে ঘরে বসে থাকলে এভাবে ঘরে বসে থাকতেই দুদিন কেটে গেল। শাকিল ভাবলো এভাবে বসে থাকলে না খেয়ে মরতে হবে। নিজের কথা বাদ দিল, কিন্তু রানী রানী তুই ছোট, সে আর কতক্ষণ বা না খেয়ে থাকবে। এসব ভেবে সে পুরোনো দিনের মতো কাঁধে বস্তাটা নিয়েই বের হলো। ঠিক তখনই রানী এসে শাকিলের কাঁধে হাত দিল। কে রে, কি হলো? না, তুমি ওটা নিয়ে যেও না। কেন? ভাইয়া মরে গেছে, তুমিও মরে যাবে, যেও না। শাকিল বুঝতে পারলো রানীর মধ্যে ভয় কাজ করছে। কাগজ করাতে যেয়ে রকি মারা গেছে। শাকিলও যদি করাতে যেয়ে মারা যায় এটা ভেবেই রানী যেতে মানা করছে। আমরা টোকাই, টোকাইয়ের দ্বারা কাগজ কোরানো ছাড়া কিছু হয় না। না না, তুমি যাবে না। শাকিল অনেক জেদ করলো, কিন্তু রানীর সামনে তা কোনো কাজেই দিল না। রানীর চোখ দিয়ে পানি বেয়ে পড়লো। এটা দেখে শাকিলের কলিজা কেঁপে উঠলো। রানীকে বুকের সাথে জড়িয়ে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, আচ্ছা আচ্ছা, তুই যখন চাস না তাহলে আমি আর যাব না। একথা শুনে রানীও তার ভাই শাকিলকে জড়িয়ে ধরলো। শাকিল ভাবতে লাগলো কি করে রানীর মুখে দু মুঠো ভাত দিবে। কাগজ করানো ছাড়া সে আর কিচ্ছুই জানে না। আচ্ছা ভাই, তুই ঘরে শুয়ে থাক, আমি দেখি কিছু কাজ পাই কিনা। রানী কিছুক্ষণ তাকিয়ে থেকে শাকিলকে যেতে বললো। শাকিল বাইরে চলে আসলো। কি কাজ করবে সে? এইসব চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় নীলার কথা মনে হলো। অনেক দিন হলো নীলার সাথে দেখা করিনি। মনটা কেমন যেন করছে। ওর সাথে দেখা করার জন্য মনটা ছটফট করছে তার। শাকিল কলেজে এসে দেখে নীলা অন্য একটা ছেলের হাত ধরে বসে থেকে গল্প করতেছে। মাঝে মাঝে তারা নানান রকমের খারাপ আচরণও করছে। এটা দেখে মানতে পারল না শাকিল। প্রিয় মানুষটা যখন অন্য কারো হাত ধরে থাকে তখন দুনিয়া অন্ধকার হয়ে যায়। শাকিল দৌড়ে নীলার সামনে গেল। নীলা শাকিলকে দেখে খুব বিরক্ত হলো আর বলল, তুই এখানে? নীলা, এসব কি? তুমি না আমায় ভালোবাসো? রাস্তার ছেলে হয়ে আসছিস তুই এই নীলাকে ভালোবাসতে? তোর সাহস তো কম না। তাই আমিও তোকে একটু মজা শিখিয়েছি। এটাকে তুই ভালোবাসা ধরলি? নীলা, এমন করো না, আমি সত্যি তোমায় ভালোবাসি। তোদের মতো ফকিরের মুখে ভালোবাসা মানায় না। আমি তোমায় ছাড়া বাঁচবো না। দূরে যা। ছি, গায়ের গন্ধে বমি আসে। টোকাই কোথাকার। আমি তোমার পায়ে পড়ছি, আমায় ছেড়ে যেও না। দূর হ, ফকিরের ঘরে ফকির। এই বলে নীলা বিরক্তিকর ভাব নিয়ে শাকিলের কাঁধে লাথি মারল। শাকিল ঝোল থামাতে না পেরে মাটিতে গড়িয়ে পড়ল। তুই আর কখনো আমার সামনে আসবি না। কথা বলে নীলা ছেলেটাকে নিয়ে চলে যেতে লাগলো। তখন শাকিল নীলার হাত ধরে নিল। নীলা, আমায় ছেড়ে যেও না প্লিজ। তোর সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? ছি, আমার হাতটাই নষ্ট হয়ে গেল। শাকিল এবার কিছু বলল না, মাথা নিচু করে রইল। রাস্তায় অলিতে গলিতে কাগজ পাতি কুড়িয়ে বেড়াস,
তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? শাকিলের কথা একদম হারিয়ে গেল। এই মুহূর্তে সে কি করবে এটাও বুঝতে পারছে না। নীলাকে সে খুব ভালোবাসে, তাই তো ওকে এত করে আটকানোর চেষ্টা করছে। এই ছেলেকে দেখেছিস? এই 5টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, বিজনেস আছে, আর তোর কি আছে? রাস্তায় ঘুমাস, কুকুরের মুখের খাবার কেড়ে খাস। শাকিল নিজ চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কলেজের মাঠে সব ছাত্রছাত্রীর মধ্যে ওই নীলা শাকিলকে আচ্ছা মতো অপমান করছে। সে টোকায় বলে আজ তার এত অসম্মান, তার ভালোবাসার কোনো দাম নেই, টাকা নেই বলে তার কিচ্ছু নেই। নীলা শাকিলকে অপমান করছে তো করুক, সাথে কয়েকটা থাপ্পড়ও দিল। শাকিল অনেক চেষ্টা করলো নীলাকে আটকানোর, কিন্তু সবখানে ফেল হলো। নীলা ছেলেটার হাত ধরে চলে গেল। আর আমাদের শাকিল মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে আসলো। রাস্তায় হাঁটছে আর নীলার কথাগুলো ভাবছে। নীলার প্রতিটি কথা শাকিলের মনে বোমা হয়ে আঘাত করছে। শাকিলের নিষ্পাপ ভালোবাসার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। টোকাই হওয়া কি শাকিলের অপরাধ? টোকাই বলে কি ভালোবাসতে পারবে না? টোকাই বলে কি মন প্রাণ নেই? নিজের মনের মধ্যে শাকিল হাজারটা প্রশ্ন চাকালো। চোখ দিয়ে পানি অঝরে বেরোচ্ছে। নীলাকে পাগলের মতো ভালোবাসায় কি দোষ ছিল? এসে ভাবতে ভাবতে শাকিল রানীর কাছে আসলো। এসে দেখে রাজু একা খেলতেছে। রানীর হাতে দেখলো একটা লকেট। ভাইয়া আসছো? হুম, তুই ওটা কোনটি পাইলো? তোমার বালিশের নিচে। দে ওটা। এটা কার ভাইয়া? আর তুমি এটাকে এত ভালোবাসো কেন? ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসবো না। কেন? যে মানুষ দুটো আমায় জন্ম দিয়েছে কিন্তু কাছে রাখতে পারেনি, তাদের স্মৃতি রেখে কি লাভ বল? এটা তোমার আব্বু আম্মুর? হুম, ছোটবেলা থেকেই এটা আমার গলায় ছিল। যে আমায় বড় করছে সে বলে এটা নাকি আমার বংশের প্রতীক। তাহলে গলায় না দিয়ে রেখে দাও কেন? হয়তো তাদের কাছে আমি বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম, নয়তো আমার জন্মে তারা দুজনের কেউ খুশি ছিল না, এজন্য আমায় রাস্তায় ফেলে গেছে। এটা তোমার গলায় থাকবে, খুব সুন্দর লাগবে। এ কথা বলে রানী শাকিলের গলায় লকেটটা পরিয়ে দিল। আচ্ছা তুই বলতো, আমি কি তাদের কাছে এত বড়ই বোঝা হয়ে গেছিলাম যে আমায় রাস্তায় ফেলে গেল? রাস্তায় না থাকলে আমার ভাইয়া তো হতেই না। বুড়ি একটা। ভাইয়া, নীলার কি খবর? আপু, ওরা বড়লোক, ওদের সাথে আমাদের মিলাই। শাকিল রানীকে সব বলল। রানী শুনে খুব কষ্ট পেল। ভাইকে হাজারভাবে সান্ত্বনা দিতে লাগলো। সান্ত্বনা দিয়ে কি ভাঙ্গা মন জোড়া লাগানো যায়? এভাবে দুই ভাই বোনের দিন ভালো যাচ্ছিল। কাজ পায়নি, মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে দিন পার করছে। শাকিল নিজেকে আটকাতে না পেরে পরের দিন আবার নীলার কাছে গেল। আবার নীলা শাকিলকে থাপ্পড় দিল, অপমান করলো। তোদের সত্যি জন্মের ঠিক নাই, এই জন্যই রাস্তায় পড়ে থাকিস। এ কথা শুনে শাকিলের রাগ হলো নীলার উপর। তার চেয়ে বেশি তার রাগ হলো তার বাবা মায়ের উপর। আরো কিছু অপমান করলো, মারধরও করলো। কলেজের বখাটে ছেলেকে দিয়ে শাকিলকে মার খাওয়ালো। শাকিলের মারটা খেয়ে বাসায় আসলো। রানী এসব দেখে অবাক হলো। পানি গরম করে কাপড় ভিজিয়ে মুছে দিল। অন্যরা তেল গরম করে দেয়, কিন্তু তাদের কাছে তো তেল নেই। শাকিল রাগ করে নীলার সামনে গেল না। নীলার প্রতি রাগ জমে গেছে, আস্তে আস্তে দ্বিগুণ হয়ে গেল। আগে যতটা ভালোবাসত নীলাকে, এখন তার চেয়ে দ্বিগুণ ঘৃণা করে নীলাকে। এর কিছুদিন পর রানী খুব অসুস্থ হয়ে গেল। ওষুধ খাওয়ানোর মতো টাকা নেই। এইদিকে মহাজনের কাছে ধারের টাকাও অনেক হয়ে গেছে। পানিপটি দিয়ে অনেক দিন গেল, কিন্তু অসুখ আরো বেড়ে গেল। খুব খারাপ অবস্থা। উপায় না পেয়ে ডাক্তারের কাছ থেকে বাকি প্রেসক্রিপশন করে নিল, কিন্তু ডাক্তার বলল ওসব ওষুধ নিতে নাকি অনেক টাকা লাগবে। শাকিল প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গেল, কিন্তু বাকি ওষুধ কিছুতেই দিতে চাইল না দোকানদার। ঠিক সেই সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, আরে স্যার আপনি? শাকিল পিছনে তাকিয়ে দেখে একটা ভদ্র মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে দামি পোশাক। মনে হচ্ছে কোনো বড়লোক পরিবারের মেয়ে হবে। শাকিল ভাবলো হয়তো অন্য কাউকে বলছে, তাই সে মন দিল না। অন্যদিকে তাকাতেই মেয়েটা আবারও বলল, স্যার আপনি বেঁচে আছেন? স্যার আপনি বেঁচে আছেন?
শাকিল একথা শুনে অবাক হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই তার পাশে, তার মানে তাকেই বলছে। কে আপনি? আরে স্যার, আমায় চিনতে পারছেন না? আমি শ্রাবণী। আমি কোনো শ্রাবণীকে চিনি না। কি বলছেন স্যার? আমি আপনার পিএ। পিএ মানে কি? স্যার, ওরা আপনায় ষড়যন্ত্র করে মারার চেষ্টা করছে। আপনি এসব কি বলছেন? আমায় কে মারবে? হ্যাঁ স্যার। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন আমি সে নই। দেখুন স্যার, আপনার আমাদের খুব প্রয়োজন। আপনার স্ত্রী সন্তান খুব বিপদে আছে। পথ ছাড়েন, আর হ্যাঁ, চোখের ডাক্তার দেখিয়েন। এই বলে শাকিল মেয়েটার পাশ কাটিয়ে চলে গেল। শ্রাবণী তো খুব অবাক হলো, ওর স্যারকে চিনতে পারলো না। তখন দোকানদার শ্রাবণীকে বলল, আপা, ওর নাম শাকিল, এই এলাকার টোকাই। কি বলছেন এসব? জি আপা, ছোট থেকে এখানেই বড় হয়েছে। সত্যি আপনার কোথাও ভুল হচ্ছে। এটা কি করে সম্ভব? জি আপা, ওর সাথে এক ভাই আর এক বোন ও থাকে। ভাইটা কয়েকটি আগেই মারা গেছে, এখন বোনকে নিয়ে থাকে। বোন খুব অসুস্থ। কিন্তু ঔষধ না নিয়ে যে চলে গেল। টাকা ছাড়া কি ওষুধ দিবে বলেন? আমি টাকা দিচ্ছি, আপনি ঔষধ আমায় দিন। জি আপা। তারপর শ্রাবণী দোকানদারকে টাকা দিয়ে সব ঔষধ নিল। ওরা থাকে কোথায়? সামনে একটা রেল লাইন আছে, ওইটার পাশে একটা ভাঙা বাড়ি আছে, ওখানে। ধন্যবাদ। শ্রাবণী ঔষধ নিয়ে দোকানদারের কথা মতো রওনা হলো। আর শাকিলের কাছে টাকা নেই বলে ডাক্তার ঔষধ দেয়নি, এই জন্য মন খারাপ করে রানীর কাছে আসলো। রানী প্রচন্ড জোরে কাঁপতাছে। এটা দেখে শাকিলের চোখ দিয়ে পানি বের হলো। নিজের চোখের সামনে ছোট্ট বোনকে এভাবে কষ্ট পেতে দেখেছে, অথচ কিছুই করতে পারছে না। শাকিল রানীর পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো আর অঝরে অশ্রু ফেলাতে লাগলো। হঠাৎ দরজার দিকে কেউ একজন আসলো। শাকিল তাকে দেখে একটা মেয়েটাকে দেখে শাকিলের রাগ হলো। আপনি এখানেও এসে গেছেন? আপনাকে আর কতবার বলবো আমি আপনায় চিনি না? আগে ওই ঔষধগুলো তোমার বোনকে খাইয়ে দাও, নয়তো ওর ক্ষতি হতে পারে। আপনার দয়া আমার লাগবে না, আপনি চলে যান। আমি চলে যাব, তবে এগুলো নাও। আর আমার কথাটা শোনো। বললাম তো, আপনি চলে যান। প্লিজ, এগুলো তোমার বোনকে খাওয়াও, নয়তো ও মারা যেতে পারে। আমি কথা দিচ্ছি, তোমার কিচ্ছু করব না। শাকিল একবার রানীর দিকে তাকাচ্ছে আর একবার ঔষধের দিকে। রানীর খুব কষ্ট হচ্ছে, তাই আর কিছু না ভেবে ঔষধ খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রানী একটু আরাম পেল। এবার বলেন, আপনি কে? আর আমার পিছনে কেন পড়ে আছেন? তার আগে এই ফটোটা দেখো। শ্রাবণী তার ব্যাগ থেকে একটা ফটো বের করে শাকিলের সামনে ধরলো। শাকিল তো অবাক, একদম হুবহু শাকিলের মতোই দেখতে। এটা কেমন মজা? আমার ছবি তুলে শুধু দামি দামি পোশাক লাগিয়ে দিচ্ছেন। না, এটা আমার বস মিস্টার নীল শিকদার, শিকদার পরিবারের একমাত্র ছেলে। দেখুন, এসব মিথ্যে কথা বাদ দেন আর এখান থেকে যান। আমি মিথ্যে বলছি না, এটাই সত্যি। আমি এই জন্যই তোমার নীল স্যার ভেবেছিলাম। যখন দোকানদার আমায় বললো তখন বুঝলাম। আপনার আমায় কি প্রয়োজন বলেন তো? নয়তো এখান থেকে যান। অযথা এসব নাটক করার দরকার নাই। কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি। আমার বিশ্বাস হচ্ছে না। ওকে, 1 মিনিট। শ্রাবণী তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে নীলের বাসায় ভিডিও কল দিল। এই দেখেন, স্যারের স্ত্রী সন্তান, ওনার মা বাবা কত কান্নাকাটি করতেছে। শাকিল এইসব দেখে খুব কষ্ট পেল। আর যাই করুক, বাবা মা কখনো মিথ্যা বলে না, এটা শাকিলের ধারণা। তুমি কে? আমি নীল স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি কি করতে পারি? তোমায় নীল সেজে ওই বাড়িতে, ওই শহরে যেতে হবে, আর নীল স্যারের খুনের প্রতিশোধ নিতে হবে। কিন্তু কি হয়েছিল নীলের? স্যার ছিলেন ঢাকা শহরের টপ বিজনেসম্যান, তার সাথে টক্কর দেওয়ার মতো কেউ ছিল না। সবসময় সে সব প্রজেক্টে সাকসেসফুল হতো। পরিবার বলতে মা, বাবা, স্ত্রী, সাথে 5 বছরের একটা ছেলে। আমায় বোন বলে ডাকতো, আর নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতো। এই নিয়ে তার দিন খুব ভালো কাটছিল। তবে তার এমন খুশি একজনের মনে বিষ হয়ে জমা হতো। তার নাম ছিল রফিক চৌধুরী। রফিক চৌধুরী ছিল বিজনেসম্যানের খাতায় 2 নম্বর, মানে নীলের পরে। কিন্তু এটা কিছুতেই মানতে পারতো না রফিক চৌধুরী। রফিক চাইতো
সে সব সময় 1 নম্বরে থাকবে, কিন্তু নীলের জন্য পারতো না। বড় বড় প্রজেক্ট রাফিকের হাত থেকে যে নীলের হাতে আসতো, তখনও এসেছিল এক বিশাল প্রজেক্ট, প্রায় 800 কোটি টাকার। প্রজেক্টটা রাফিক নিতে চাইছিল, কিন্তু শহরের 1 নম্বরের খাতায় নীল থাকার কারণে রাফিক পেল না, পেল নীল স্যার। নীল স্যার খুব খুশি হলো এত বড় প্রজেক্ট হাতে পেয়ে, কিন্তু রাফিকের খুব রাগ হলো এত বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে। নীল স্যার প্রজেক্ট পাবার সাথে সাথে কাজে লেগে যায়, আর এইদিকে রাফিক একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। নীল স্যার যেমন সাহসী শক্তিশালী, তেমন বুদ্ধিমানও ছিলেন। রাফিক একের পর এক সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে সামনে এগোতে লাগলেন। প্রজেক্টটা প্রায় শেষের দিকে। এমন সময় এক রাতে আমি কয়েকজন কর্মচারী আর নীল স্যার অফিসে বসে সেই প্রজেক্টের ফাইল দেখছিলাম। হঠাৎ স্যারের ফোনে কল আসে, আর আমায় বলে ফাইলগুলো গুছিয়ে রাখতে। আমি কারণ জিজ্ঞেস করতেই স্যার বলল তার মেয়ের শরীর নাকি খুব খারাপ। আমি ফাইল গোছাতে লাগি, তখন স্যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। আমি বাকি কাজ সেরে দারোয়ান চাচাকে গেট লাগাতে বলে আমি বাসার দিকে রওনা হই। রাস্তায় আসতেই হঠাৎ ম্যাডামের ফোন আসে আর জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায়? আমি কিছুটা অবাক হয়ে বলি, আপনি তো নাকি ফোন করে ডাকলেন, তাই তো কাজ রেখে চলে গেল। তখন ম্যাডাম জবাব দিলেন, সে নাকি ফোন করেনি, আর তার মেয়েও নাকি সুস্থ। এইসব কিছু আমার মাথার উপর দিয়ে যায়, কিছু বুঝতে পারছিলাম না কি করব। আমি বাসায় না যে ম্যাডামের বাসায় চলে আসলাম। স্যারের বাবা পুলিশকে ফোন করে, পুলিশ চারিদিকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পায় না। সকালে রাস্তার পাশে এক বড় গাছের সামনে নীল স্যারের গাড়ি পাওয়া যায়, কিন্তু গাড়ির মধ্যে কেউ ছিল না। চারিদিকে কান্নার ঢোল পড়ে যায়। সবার ধারণা নীল মারা গেছে, কিন্তু আমার মনে একটু খুঁতখুত থেকেই গেল। পুলিশ গাড়িটা সার্চ করে দেখলো গাড়ির ব্রেক ফেল। রাস্তার পাশে নদী ছিল, আর গাড়ির কাছে রক্ত পড়তে পড়তে নদী পর্যন্ত গেছে। পুলিশ অনেকগুলো ডুবুরিকে নিয়ে এসে নদীতে খুঁজতে লাগিয়েছিলেন, কিন্তু কোথাও পাওয়া যায় না। এরপর থেকে আজ পর্যন্ত 15 দিন হলো নীল স্যারের কোনো খোঁজ পাওয়া যায়নি। উপর থেকে অর্ডার দিয়েছে 1 মাসের মধ্যে নীলকে খুঁজে না পেলে এই প্রজেক্ট ফেরত নেওয়া হবে। আর একবার এই প্রজেক্ট রাফিকের হাতে গেলে শহরে অনেক মানুষের ক্ষতি হবে। কেন? কারণ এটা যেমন তেমন প্রজেক্ট নয়, এতে অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর রাফিক তো এমনিতেই মানুষকে জানোয়ারের মতো মারে। হুম। প্লিজ শাকিল, তুমি শুধু একবার চলো আমার সাথে। না, আমি এসবের মধ্যে নাই। আমি একটা সাধারণ ছেলে, সাধারণই থাকতে চাই। দয়া করো শাকিল, তুমি যদি নীল হও তাহলে তার বাবা মা তাদের আদরের ছেলেকে পাবে, আর তার মেয়ে পাবে তার বাবাকে। কিন্তু এসব তো পাপ। অন্যের সাথে এমন অভিনয় করা পাপ। তাছাড়া উপায় নাই। আমার মন বলছে নীল স্যার এখনো বেঁচে আছে, ওকে আমাদের খুঁজে বের করতে হবে। আমি যেমন আছি তেমনই ভালো। তুমি চলে যাও। প্লিজ শাকিল, ওর পরিবারকে বাঁচাও। পরিবারের কি হয়েছে? নীল স্যারকে হারানোর পর থেকে একের পর এক আক্রমণ হচ্ছে স্যারের পরিবারে। বিভিন্ন অপরাধে অপরাধী করছে, আর তাদের উপর হামলা হচ্ছে। জানি না কি হচ্ছে। আমি এখানে একটা কাজে আসছি। দেখুন, আপনার হাত জোড় করে বলছি, আমায় জোর করবেন না। আমি আমার বোনকে নিয়ে এভাবেই বাঁচতে চাই। তুমি কি চাও না তোমার বোন বড় স্কুলে পড়ুক, তোমার নাম উজ্জ্বল করুক? হ্যাঁ, চাই, কিন্তু অন্যের জন্য আমার বোনকে হারাতে পারবো না। তোমার বোনের কিচ্ছু হবে না, তোমার বোনকে আমি আমার কাছে রাখবো। কেন বুঝতে চাচ্ছেন না? আমি একটা সাধারণ ছেলে, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। সাবধান থেকে অসাবধান হওয়ার সময় এসে গেছে। আমি চাই না। প্লিজ প্লিজ, তুমি নীল স্যারের কাজটাকে সম্পূর্ণ করে দাও, আর ওর পরিবারকে বাঁচাও। শাকিলা শ্রাবণীর কথা শুনে রানী উঠে পড়ে। রানী শুয়ে থেকে তাদের কথা বোঝার চেষ্টা করে, কিছুটা বুঝতে পারছে। তখন রানী শাকিলের হাত ধরলো। শাকিলের হাত ধরে হাতের দিকে তাকিয়ে দেখে রানী। রানী, তুই?
এটা কে ভাইয়া? এ হচ্ছে শাকিল বলতে যাবে এমন সময় শ্রাবণী বলল, আমি তোমার ভাইয়ের বন্ধু। হুম। আমি শুনলাম এই আপুটা নাকি তোমার কাছে সাহায্য চাচ্ছে। হ্যাঁ, ভাইয়া, অন্যকে সাহায্য করা ভালো। শোনেন, আমি এখন যাব, কিন্তু পরে যখন জানতে পারবে যে আমি তাদের নীল নই, এতদিন আমি অভিনয় করছি, তখন কি হবে ওদের একটু ভেবেছেন? তখন সেটা দেখা যাবে। এখন চলো। তখনকার চেয়ে এখন বেশি ভাবার বিষয়। কিন্তু শাকিল যতবারই না বলে শ্রাবণী ততই জেদ করে। অবশেষে রানীর মুখের দিকে তাকিয়ে শাকিল রাজি হলো, কিন্তু একটা কথা শাকিলের মাথায় ঢুকছে না। একটা কাজ সম্পূর্ণ করার জন্য এত জেদ করছে কেন? আবার ভাবলো ও তো আর লেখাপড়া জানে না, সেই জন্য এসবের কিছুই বুঝছে না। এসব কথা ভেবে সে চুপ করে রইলো, তবু মনের খুঁতটুকু থেকেই গেল। অবশেষে রানী আর শাকিল শ্রাবণীর সাথে যাবার জন্য রেডি হলো। শ্রাবণী ফোন করে গাড়ি আনতে বলল। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে হাজির হলো। শাকিল আর শ্রাবণী উঠে পড়ল। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। শ্রাবণী তাদের নিয়ে একটা বড় বাসায় ঢুকলো, আর তার আগে শ্রাবণী ফোনে কথা বললো, আর সেটা শুনতে পেল শাকিল। শ্রাবণী ফোনে বলছিল, স্যার, পেয়ে গেছি। এখন আর আমাদের কেউ আটকাতে পারবে না। মূর্খ হলো শাকিল কিছুটা হলেও বুঝে। তার মাথায় আরো সন্দেহের জাল তৈরি হলো। তার যেন এসব কিছু ঠিক মনে হচ্ছে না। শাকিল, সরি নীল, এখন থেকে তুমি নীল। হুম, কি ভাবছো? কিছু না। আসো। শাকিল শ্রাবণীর সাথে ভিতরে চলে গেল। এত বড় বাড়ি শাকিল কোনোদিনও দেখেনি, সে এত বিশাল বাড়ি। নীল, তোমরা ওই রুমে গিয়ে দেখো, অনেকগুলো ড্রেস আছে। সেখান থেকে একটা ড্রেস পরে নাও। আচ্ছা। শাকিল রানীকে নিয়ে শ্রাবণীর দেখানোর রুমে চলে গেল। সেখানে আলমারিতে অনেক জামা কাপড় দেখলো শাকিল। এত দামি কাপড় চোপড় দেখে অবাক হলো, আর সাথে একটু খুশিও হলো। খুশি হলে কি হবে, মনের মধ্যে সন্দেহ জাল পেয়ে চলেছে। অবশেষে শাকিল আর রানী তাদের ড্রেস পাল্টে নিল। সুন্দর সুন্দর জামা পরে রানী খুব খুশি। আর এদিকে শাকিল চিন্তায় পড়ে গেল, তাদের কোথায় নিয়ে আসলো? ছোটবেলায় শাকিল শুনেছে শহরের মানুষ নাকি মানুষ বিক্রি করে। এটা ভেবে আরো ভয় পেল। ভাবলো হয়তো আমাদেরও বিক্রি করার জন্য এনেছে। তবু বুকে সাহস রাখলো, আর শ্রাবণী তার কাজ শেষ করে শাকিলের কাছে আসলো। শাকিল ভয় পেয়ে রানীর কাছে গিয়ে রানীকে শক্ত করে ধরলো। আরে ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের কি করব? তুমি আমাদের বিক্রি করার জন্য নিয়ে আসছো, তাই না? হ্যাঁ, এতক্ষণে তো বুঝতে পারলেন মিস্টার শাকিল। শ্রাবণীর কথা শুনে শাকিল অনেক ঘাবড়ে গেল। চোখে মুখে ভয়ের প্রতিচ্ছবি দেখা দিল। আমরা কি করেছি তাই আমাদের এত বড় ক্ষতি করছো? শ্রাবণীর এমন অবাক করা হাসি দেখে শাকিল আবারও ভয় পেল। হাসছো কেন? আরে পাগল, বিক্রি করার হলে কত মানুষ ছিল। তোমায় এত কষ্ট করে রাজি করাতে কেন যাব? জানি না। বিক্রি করব না, মিথ্যে বললাম। চলো আমার সাথে। কোথায়? তোমার বোনকে স্কুলে রাখতে। কিন্তু ওখানে আরো অনেক ছেলে মেয়ে আছে। ভেবো না যে আমি তোমার বোনকে বিক্রি করতেছি। শ্রাবণীর কথা শাকিল বিশ্বাস করতে পারছে না, কিন্তু এখন উপায়ও নেই। রাজি যখন হয়ে গেছে তখন এসব বিশ্বাস করতেই হবে। শাকিল মনে মনে এসব ভাবছিল, তখন শ্রাবণী বলল, কি ভাবছো? চলো। আচ্ছা, চলো। তারপর শাকিল, রানী আর শ্রাবণী গাড়িতে উঠে বসলো। যেতে যেতে এক বিশাল স্কুলের সামনে গাড়ি থামলো। শাকিল, তোমায় এখানে থাকতে হবে, নয়তো সবাই তোমায় চিনে ফেলবে। কিন্তু আমি না গেলে? আমি সব সামলে নেব, বিশ্বাস রাখো। শাকিলের এক মন বিশ্বাস করতে বলছে, কিন্তু আরেক মন নিষেধ করছে। কি করবে বুঝতে পারছে না শাকিল। শ্রাবণী কিছু না বলে রানীকে নিয়ে চলে গেল। শ্রাবণী রানীকে নিয়ে ভিতরে গেল। স্কুলের ভিতরে অনেক ছেলে মেয়ে খেলা করছে, তাদের সাথে অনেক মাস্টারও আছে। এটা দেখে শাকিল একটু ভরসা পেল। শ্রাবণী সোজা হেড স্যারের কাছে চলে গেল, সালাম দিয়ে অফিসের ভিতরে গেল। হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি? আসলে এই মেয়ের নাম রানী, একে এখানে ভর্তি করাতে চাই। হ্যাঁ, বাবার নাম বলেন। উম, বাবার বাবার নাম শাকিল খান। আর মায়ের নাম? মায়ের নাম? শ্রাবণী কি বলবে বুঝে উঠতে পারল না। শাকিল তো বিয়ে করেনি, আর রানীর বাবা মায়ের নামও জানে না। ঠিক তখনই রানী শ্রাবণীকে নাম ধরে ডাকছে, আর এটা শুনে হেড স্যার নামটা লিখে দিছে। হেড স্যার ভাবছে রানী ওর মায়ের নাম বলছে, কিন্তু রানী তো শ্রাবণীকে রাখছে।
এটা শুনে শ্রাবণী একটু অবাক হলো, কিন্তু কিছুই বললো না। কিছু বললে অনেক প্রশ্ন আসবে, তাই চাই না এত প্রশ্নের সম্মুখীন হতে। হেড স্যার রেজিস্ট্রেশন পেপার রেডি করে শ্রাবণীর সাক্ষাৎ করতে বলল। হেড স্যার বলল, বাবা কই? ওনারাও তো স্বাক্ষর নিতে হবে। আসলে ওর বাবা অফিসে গেছে, ওখান থেকে আসলে আমি নিয়ে আসবো। ঠিক আছে, রানী মামুনি তুমি গিয়ে ওদের সাথে খেলা করো। এখানে আরও ছেলে মেয়ে আছে, সাথে স্যারেরাও আসে। রানী এসব কথা শুনে শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী রানীকে নিয়ে বাইরে আসে। বাইরে এসে রানীর কপালে চুমু দিয়ে বলে, যাও আম্মু, খেলা করো, আমরা প্রতিদিন তোমাকে দেখতে আসবো। আচ্ছা। রানী চলে গেল খেলতে। রানী মাঠে আসতেই শাকিল গাড়ির ভিতর থেকে রানীকে দেখতে পায়। রানী অনেক বন্ধু পেয়ে তাদের সাথে খেলায় যোগ দিল। শ্রাবণী সোজা এসে গাড়িতে উঠে পড়ল। ধন্যবাদ। কেন? এমনিতেই। আমাকে তুমি এখনো বিশ্বাস করতে পারোনি, তাই না? আচ্ছা চলো, ড্রাইভার গাড়ি নিয়ে নীল স্যারের বাসায় চলো। ওকে ম্যাডাম। তারপর তারা নীলের বাসায় রওনা দিল। কিছুক্ষণের মধ্যে নীলের বাসায় চলে এলো। শাকিল চোখ তুলে দেখে হিয়া বড় একটা বাড়ি। বাড়ি হয়তো একদম রাজমহল, চারিদিকে সুন্দর করে সাজানো। এইটাই নীল স্যারের বাসা। ও, কিন্তু তোমায় ভিতরে কেমনে নিয়ে যাই? তোমায় দেখলে সবাই তো নীল মনে করবে। আমি যাব ভিতরে। শ্রাবণী ভাবতে ভাবতে একটা বুদ্ধি পেল। গাড়িতে ড্রাইভারের একটা ড্রেস ছিল। চায়নার হিরোরা যেমন মাথায় টুপি দেওয়া কাপড় পরে না, ঠিক তেমনি। শ্রাবণী ওটা নিয়ে শাকিলকে বলল। এটা পরে নাও। এখানে? আচ্ছা আমি বাইরে যাচ্ছি। শ্রাবণী গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ালো। আর সেই হেড স্যারের কথা মনে হলো। বারবার ভাবতে লাগলো, রানীর বাবা শাকিল হলে আর মা আমি হলে শাকিল আমার কে হয়? মনের মধ্যে এসব প্রশ্ন জাগতে লাগলো শ্রাবণীর। কিন্তু আবার ভাবলো, নীলের স্ত্রীর সন্তান তো শাকিলের হবে, মানে শাকিল তো অন্য কারো। এইসবে মন দিবে না বলে ঠিক করলো শ্রাবণী। কিন্তু মনকে তো আর বালি চাপা দেওয়া যায় না। এসব ভাবতেই শাকিল ভিতর থেকে ডাক দিল। শ্রাবণী গাড়িতে উঠে বসলো আর জামায় সেই টুপিটা মাথার উপরে তুলে দিল। এবার কি করব? এই নাও, মাস্কটা পরে নাও। শাকিল মাস্ক পরে নিল। শ্রাবণী নিজের সানগ্লাস পরে নিল। এখন শাকিলকে দেখলে কেউ চিনতেই পারবে না। কালো জাম্পার গায়ে, জাম্পারে টুপি মাথায়, মুখে মাস্ক আর চোখে সানগ্লাস, একদম অন্য মানুষ হয়ে গেছে। এখন তোমায় দেখে রানীও চিনতে পারবে না। ভালো। চলো ড্রাইভার, তুমি কিন্তু সব জানো, তোমায় বিশ্বাস করি বলেই সাথে রাখছি। ম্যাডাম, আমিও চাই নীল স্যারের খুনি শাস্তি হোক, আর আপনার নির্ভয়ে থাকতে পারেন। আমার জীবন গেলেও কাউকে বলবো না। হুম। শ্রাবণী আর শাকিল গাড়ি থেকে নেমে গেটের সামনে গেল। গেটের সামনে অনেকগুলো দারোয়ান, আর যন্ত্রপাতির অভাব নেই। কার্ড ছাড়া বাসার ভিতরে কেউ যেতে পারে না। যেহেতু শ্রাবণী নীলের অ্যাসিস্ট্যান্ট ছিল, তাই তার কাছে কার্ডও ছিল। কার্ড দেখাতেই তারা পৌঁছালো। শ্রাবণী আর শাকিল সামনে এগোতে লাগলো। শাকিল বাড়ির চারপাশে চোখ দিল। চারপাশে গুলি হাতে নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, বিভিন্ন ফুলের গাছ ভরপুর। গেট থেকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটতেই বাসার গেট পাওয়া যায়। শ্রাবণী আর শাকিল চলে এলো। কলিং বেল বাজাতে একজন যুবক এসে দরজা খুলে দিল। শ্রাবণীকে চিনতে পারলে যুবকটা ভিতরে আসতে বলল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শ্রাবণী আর শাকিল চলে এলো। কলিং বেল বাজাতে একজন যুবক এসে দরজা খুলে দিল। শ্রাবণীকে চিনতে পারতেই যুবকটা ভিতরে আসতে বলল। শাকিলকে এই অবস্থায় কেউ চিনতে পারলো না। শাকিল দরজা দিয়ে ঢুকলো। বাইরে থেকে বাড়িটা যতটা সুন্দর লাগে, ভিতরে তার থেকে বেশি সুন্দর। শাকিল তো চোখ ফেরাতেই পারে না। দামি দামি জিনিসপাতিল, সোফ, খেলনা, ফুলের টপ, আরো কত কি। শ্রাবণী শাকিলকে নিয়ে নীলের স্ত্রীর কাছে গেল। নীলের স্ত্রীর নাম ছিল জান্নাত। শ্রাবণী তাকে আপু বলে ডাকতো। তো জান্নাত তার ছেলেকে নিয়ে মনমরা হয়ে বসেছিলেন, আর দেওয়ালে ঝুলিয়েছিল নীলের ফটো। শাকিল আশেপাশে দেখতে দেখতে হঠাৎ ওই ফটোটায় চোখ পড়ে। চোখ পড়তে শাকিল একটু চমকে উঠল। এখন একটুখানি বিশ্বাস হলো শ্রাবণীকে। আপু কেমন আছো? কে? ও শ্রাবণী, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো। এটা কে? আমার বন্ধু। এই দিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। ভালো। তা চাকরি কি পেলি? কেন? তোর ভাইয়া তো আর নেই, তাই তুই কি করবি? ওসব কথা বাদ দাও। আন্টি কই?
রুমে দেখ। আচ্ছা, শাকিল আসো। শ্রাবণী শাকিলের সাথে করে নিয়ে পাশের রুমে চলে গেল। পাশের রুমে এসে দেখে নীলের মা নীলের ফটো নিয়ে কান্না করছিল। শ্রাবণী তাদের সাথেও কথা বলল। এসব দেখে শাকিল পুরো অবাক। শ্রাবণী যা যা বলেছিল সব ঠিক। শাকিলের কাছে শ্রাবণীর সব কথা সত্যি বলে মনে হলো। তারপর বিদায় নিয়ে আবারও গাড়িতে এসে বসলো। এবার এইগুলো খোলো। হুম। কি মিস্টার, এবার বিশ্বাস হলো তো? হুম, কিন্তু একটা কথা, বলে ফেলো। ওরা অনেক লেখাপড়া জানা মানুষ, আর আমি একদম মূর্খ ছেলে, লেখাপড়ার কিচ্ছু জানি না। সব আমি তোমায় শেখাবো। ড্রাইভার চলো। তার মানে তুই আমার শিক্ষক? হুম, সম্মান দিয়ে কথা বলো। ও মা, তাই নাকি? কিন্তু আমি এই তুমি টুমি বলতে পারবো না। এসব ভদ্র টদ্র কথা আমার দ্বারা হবে না। ছোট থেকে তুই বলে আসছি। আচ্ছা, তোমার যা ইচ্ছে তাই বলো। শাকিল আর শ্রাবণী মজা করতে করতে বাসায় এলো। দিন পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে আসলো। মাগরিবের আজান দিতেই শ্রাবণী নামাজ পড়লো। তারপর শাকিলকে নিয়ে পড়তে বসলো। ড্রাইভারকে দিয়ে একটা বই আনিয়েছে, সেটাতেই শাকিলকে পড়াতে শুরু করলো। শাকিলকে নিয়ে টেবিলে বসতে চাইলো, কিন্তু শাকিল বসবে না, কারণ ছোট থেকে সে মাটিতে বসে। আজ হঠাৎ করে কি করে চেয়ারের টেবিলে বসবে? শাকিলের কথা অনুযায়ী শ্রাবণী নিচে বসলো। শাকিল, তুমি কি কি পারো? আমি কিছু পারি না, শুধু 1 2 পারি। শ্রাবণী এবার শাকিলকে 1 2 বলতে বলল। শাকিল উল্টোপাল্টা করে 2 1 বলল। এটা শুনে শ্রাবণী হাসতে লাগলো। এত বড় গর্ধপ, 1 2 পারে না। শাকিল একথা শুনে শ্রাবণীর দিকে করুণ দৃষ্টিতে চেয়ে রইল। শ্রাবণী এটা দেখে অনেক মায়া হলো। কেন জানি শ্রাবণীর বুকের ভিতরে ধড়ফড় শুরু হলো। সরি সরি, আর বলো না। তবুও এভাবে তাকিও না। আমি শুনেছি মাস্টারে পড়া পারার জন্য নাকি কত অপমান করে, আর তুমি তো এটুকু করলা। আমার দ্বারাই এই তুমি আচ্ছা হবে না রে। আচ্ছা, তোকে তুমি বলতে হবে না, আমিও তোকে তুই করেই বলবো। ওকে? কিন্তু মাস্টারকে তো কি? ধ্যাত, মনে আসছে না। আমি বললাম তো, আমায় অত সম্মান দিতে হবে না। আমি আর তুই বন্ধু। ওকে? আচ্ছা। নে এবার পর। শ্রাবণী বই বের করে শাকিলের সামনে দিল। শাকিল ছোট বাচ্চার মতো এক লোক বইয়ের উপরে দিল। শাকিল ছোট বাচ্চার মতো এক চোখ বইয়ের উপরে দিল। এটা দেখে শ্রাবণীর হাসি পেলেও তা লুকিয়ে রাখলো। রাত 10টা পর্যন্ত শাকিলকে ক খ শেখালো। শাকিল আর জেগে থেকে পাচ্ছে না। চোখে ঘুম একদম উঠে পড়ে লেগেছে। কিছুতেই তাকিয়ে থাকতে পারল না। শোন, আমি আর তাকিয়ে থাকতে পারছি না, নিন আসছে। আচ্ছা আচ্ছা, আজকে আর পড়তে হবে না। চল খেয়ে দে ঘুমাবি। ছুটি ছুটি। চুপ, তুই কি ছোট বাচ্চা যে এভাবে ছুটি ছুটি করে চিল্লাস? আর করবো না। যা। তারপর শ্রাবণী শাকিলকে নিচে নিয়ে এসে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে শাকিলকে খাবার দিল, কিন্তু শাকিল কিছুতেই উপরে বসবে না। তাই শ্রাবণী আর জেদ না করে শাকিলের সাথে নিচে খেতে বসতে লাগলো। খেতে গেলে শাকিলের রানীর কথা মনে হলো। অন্যদিকে রানীকে আগে খাইয়ে তারপর শাকিল খেত, কিন্তু আজ রানী শাকিলের থেকে অনেক দূরে। ওর জন্য একটু মন খারাপ হলো শাকিলের। কি রে, কি হলো? খাচ্ছিস না কেন? কিছু না। রানীর কথা মনে হচ্ছে, তাই না? হুম, ও আমার সাথেই বসে খেত। একটু খাবার নিয়ে দুজন খেতাম। জানি না রানী খাচ্ছে নাকি খাচ্ছে না। চিন্তা করিস না, রানী ওখানে অনেক সুখে থাকবে। খাবারের কোনো চিন্তা নেই। হুম, কিন্তু ওকে কখনো চোখের আড়াল করিনি। মন খারাপ করিস না, কালকে তো আবার দেখতে পাবি। শাকিল আর কিছু বলল না, চোখের পানি মুছে নিয়ে খেতে লাগলো। শ্রাবণী শাকিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও খেতে লাগলো। খাবার দাবার শেষ করে শাকিলকে বলল, শোন, তুই এখানেই ওই রুমটাই শুয়ে পড়িস। তুই? গাধা, একবারই তুই আর আমি থাকলে অনেকে অনেক কিছু বলবে। কিন্তু আমি আর তুই তো বন্ধু, খারাপ কিছু তো করছি না। তুই বুঝবি না, চুপচাপ শুয়ে পড়, সকালে আবার পড়তে বসতে হবে। হুম। তুই যেই গাধা, বলা যায় না, আবার মাটিতে শুয়ে পড়বি। তো কোথায় শুব? আয় আমার সাথে। শ্রাবণী শাকিলকে নিয়ে গিয়ে একটা রুমে ওকে খাটের উপর শুয়ে দিয়ে শ্রাবণী ওর বাসায় চলে গেল। শাকিল নীলের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখে সূর্য বেরিয়ে গেছে। পাশে হাত দিয়ে দেখে রানীও নাই।
রকিও নেই। শাকিল খুব ভয় পেয়ে গেল। একটু পর মনে হলো সে তো আর রেলেনের পাশে নেই। কিছুক্ষণ পর শ্রাবণী আসলো আর হাত মুখ ধুতে বলে সে নাস্তা রেডি করলো। তারপর দুজনে নাস্তা করে আবার পড়তে বসলো। সকাল 9টা পর্যন্ত পড়লো। এরপর শাকিল রানীর কাছে যেতে চাইলো। শ্রাবণী সেই তখনকার মতো আবারও শাকিলকে এসব ড্রেস পরিয়ে দিল যাতে কেউ চিনতে না পারে। এরপর ড্রাইভারকে নিয়ে চলে গেল রানীর স্কুলে। ওখানে এসে দেখে রানী অন্যদের সাথে খেলতেছে। শাকিল, রানীর সামনে যেও না, ওর মন খারাপ হবে। এখন দেখো কত খুশি আছে। হুম। বোনের খুশির কথা ভেবে সামনে গেল না, গাড়ি থেকে দেখে আবারও চলে এলো। এভাবে দিন কাটতে লাগলো। রাত দিন সমান করে শ্রাবণী শাকিলকে পড়াশোনা শেখাতে লাগলো আর শাকিলও মন প্রাণ দিয়ে পড়তে লাগলো। 2 দিন 3 দিন পর পর রানীকে দেখতে যায় শাকিল। এদিকে শ্রাবণী আস্তে আস্তে শাকিলের প্রতি দুর্বল হতে থাকে। হাজার নিষেধ করেও শ্রাবণীর মন মানে না, বারবার শাকিলের কাছে যেতে চায়, কিন্তু শাকিলের থেকে অনেক দূর। কারণ শাকিল নীলার দেওয়া কষ্ট আর অপমানে এখনো ভুলেনি। রাত হলেই তাকে সেই কষ্ট আর অপমানগুলো এসে আঘাত করে। দিন দিন শাকিল আস্তে আস্তে একটু মডার্ন হতে লাগছে। এর পিছনে শ্রাবণীর পোপার হাত রয়েছে। শ্রাবণী শাকিলকে সব শেখায়, খাবার থেকে জামা কাপড়, কাগজপত্র, বড় বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়, এইসব একদম নীলের স্টাইল অনুসরণ করে। শ্রাবণী নীলের অ্যাসিস্ট্যান্ট থাকায় নীলের সব স্টাইল সে জানতো। সে কি করত কি না করত, কার সাথে কেমনে করে কথা বলতো সব। আর এইসব কিছু শ্রাবণী শাকিলকে শেখালো যাতে সবাই বুঝতে পারে এটাই নীল। শাকিল, তুই হাফ নীল হয়ে গেছিস। এখন নীল স্যার জায়গা তুই নিতে পারিস। কিন্তু শ্রাবণী, কোনো সমস্যা হলে? সমস্যা হলে আমি তো পাশে আছি। আমি সব সময় তোর পাশে থাকবো, বুঝলি? হুম। এবার প্রথমে নীল স্যারের বাসায় চল। কিন্তু নীলের বউ তো আমায়। একথা শুনে শ্রাবণীর মন খারাপ হয়ে গেল। শাকিলকে অন্য কারোর সাথে সে কি করে দেখবে? কিরে, কি হলো? কই কিছু না, চল। চল। শাকিলকে নীলের মতো করে জামা কাপড় পরিয়ে নিল আর নীলের বাসায় ফোন করে বলল নীলকে নিয়ে আসছে। নীল ফেরার কথা শুনে নীলের বাসায় সবাই অবাক হলো। সবাই ভাবতে লাগলো এটা কি করে সম্ভব। অপেক্ষা করে ছাড়া তাদের কিছু করার নেই, তাই সবাই অপেক্ষা করতে লাগলো। এরপর শ্রাবণী আর শাকিল নীলের বাসার উদ্দেশ্যে রওনা হলো আর কিছুক্ষণের মধ্যে এসে হাজিরও হলো। এই শোন না, কি? আমার না খুব ভয় করছে। আরে ভিতুরাম, কিচ্ছু হবে না, চল না। আচ্ছা, তুই যখন বলছিস। তারপর শাকিল আর শ্রাবণী গাড়ি থেকে নামলো। দারোয়ান শাকিলকে দেখে অবাক হলো, অবাক হয়ে সেলুট করলো আর গেট খুলে দিল। ওরা দুজন চলে গেল। প্রথম ঢুকতেই নীলের মায়ের সাথে দেখা হলো। ভিতরে আসতে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে। শাকিলকে দেখে একদম শেষ শকড খেলো। সবাই শাকিলকে নীল মনে করলো। সবাই একসাথে প্রশ্ন ছুড়ে মারলো শাকিলের দিকে। বাবা, নীল তুই? হ্যাঁ। এই প্রথম কোনো মা শাকিলের শরীরে হাত দিল, মায়ের মমতা দিল, মিষ্টি মধুর ডাক শোনালো। নীলের মায়ের স্পর্শ পেয়ে শাকিলের যেন মনে হলো শাকিল তার হারানোর মাকে ফিরে পেয়েছে। আর থামতে না পেরে বলেই দিল, মা। হ্যাঁ বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আন্টি নীল এতদিন শহরের বাইরে ছিল। হ্যাঁ মা, আমার অ্যাক্সিডেন্ট হবার পর আমি নদীতে পড়ে যাই আর সেখান থেকে এক জেলের বাসার সামনে চলে যাই। জেলে আমায় বাসায় তুলে হাত পায়ে তেল দিয়ে ডাক্তারকে ডাকে। তারপর আমি টানা 6 দিন অজ্ঞান হয়ে থাকি। জ্ঞান ফেরার পর জেলেরা আমায় আস্তে আস্তে সুস্থ করে তোলে। কিন্তু পুলিশ তো বলছিল তারা নাকি তোর লাশ পেয়েছে। এটা কি করে সম্ভব? জীবিত মানুষের লাশ কোথায় পাবে? ওটা হয়তো অন্য কারো। তুই ফিরে এসেছিস, এইটাই আমার কাছে অনেক। নীলের মা শাকিলকে বসালো। অনেকদিন পর ছেলে ফিরেছে, আদর সোহাগে ভরে দিল। হাজার হলেও সন্তান বলে কথা। কিন্তু শাকিল খেয়াল করলো নীলের স্ত্রী নীলের কাছে আসছে না, দূর থেকে কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শাকিল তো পড়লো মহাবিপদে। শাকিল এবার শ্রাবণীর দিকে তাকালো। শ্রাবণী ইশারায় ওর দিকে তাকাতে মানা করলো। নীলের মা শাকিলকে খেতে দিল। দূরে দাঁড়িয়ে আছে নীলের স্ত্রী আর এক ছোট্ট ছেলে। কিন্তু মুশকিল হলো নীলের ছেলের নাম শোনা হয়নি শাকিলের। এবার কি হবে? এবার তো পাক্কা ধরা খাবে। শাকিল এদিক ওদিক তাকিয়ে এক জায়গায় দেখতে পেল লেখা আছে জিহাদ। শাকিলের বুঝতে বাকি রইল না যে নীলের ছেলের নাম হলো জিহাদ। জিহাদ শাকিলের কাছে আসতে চাচ্ছে, কিন্তু ওর মা ধরে আছে। এটা দেখে শাকিল বলল, জিহাদ বাবু, এসো এসো। ধেত, আজ ক্যাডবেরির আনতেই ভুলে গিয়েছি। সরি বাবা।
এই কান ধরলাম, আর ভুলবো না। একথা শুনে জিহাদ একটু মুচকি হাসি দিয়ে সব বাধা পেরিয়ে চলে এলো, কিন্তু নীলের স্ত্রীর মনের মধ্যে সন্দেহ এসে বাধা বাঁধলো। জান্নাত কিছুতেই সেটা পার করতে পারছে না, মনের মধ্যে কিছু একটা বাধা দিচ্ছে। নীলের মা শাকিলের জন্য খাবার এনে দিল, শাকিল পেট পুড়ে খেলো। শাকিলের যেন মনে হলো ওর মায়ের হাতে রান্না খাচ্ছে। কোনোদিন তো আর মায়ের হাতে রান্না খায়নি, তাই জানেও না। তবে নীলের মাকে শাকিলের মনে ধরলো, নিজের মায়ের জায়গাটাই দিয়ে দিল। অনেকক্ষণ ধরে বসে থেকে গল্প করলো। এবার জান্নাত শাকিলকে ডাকলো। শাকিল ভয়ে ভয়ে জান্নাতের কাছে আসলো, আর এদিকে শ্রাবণী বেলুনের মতো ফুলছে। এটা সে মানতেই পারছে না। শাকিল রুমে ঢুকতেই জান্নাত এসে দরজা লাগিয়ে দিল। এটা দেখে তো শাকিল আরো শেষ, কি করবে বুঝে উঠতে পারলো না। তুমি কি সত্যিই নীল? জান্নাতের মুখে এমন অবাক করার কথা শুনে শাকিল অবাক হলো। তাহলে কি জান্নাত সব জেনে গেছে? তাহলে তো শাকিলের রক্ষে নেই। ভয়ের সাথে সাথে সব চিন্তা ভাবনাও মাথায় ফির জমালো শাকিলের। কি হলো? তোর কি মনে হয়? এই তুমি কি এসব ভাষা বলছো? আগে এসব ভাষা একদম বলতে না। না মানে আসলে জেলেদের ভাষায় তুই তোকার, ওখানে থেকেই আমিও শিখে গেছি। ও, আমার মনে হলো তুমি আত্মা টাত্মা নও তো। কি? আমি আত্মা তাই না? আচ্ছা আমি গেলাম, তুমি থাকো। একদম আগের মতো রাগে আছো। জান্নাতের কথা শুনে শাকিল অবাকের পর অবাক হলো। শাকিল জানতোই না যে নীল রাগী ছিল। তুমি জানো, যেদিন পুলিশ বলেছে তুমি আর নেই, সেদিন আমি অনেক কেঁদেছি। তোমার কাছে চলে যেতে চেয়েছিলাম। কি বলছো? হুম। জান্নাত, আমার কাজ আছে, পরে কথা হবে। তোমার কাজ আর কাজ, ধ্যাত। নীল কোনো রকম বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে। আর নীলের মাকেও কোনো না কোনো বাহানা দিয়ে শ্রাবণীকে নিয়ে চলে এলো। শাকিল শ্রাবণের হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। কি করছিস? কেউ দেখলে কি বলবে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। পাগল হলি নাকি? আমি এটা পারবো না, এমন করে মানুষের ইমোশনাল নিয়ে খেলতে পারবো না। আমার দ্বারাই এটা হবে না। কি বলছিস এসব? হ্যাঁ ঠিকই বলছি। তুই কেন এমন একটা জঘন্য কাজ করতে চাচ্ছিস একটু বলবি? আমি শুধু এই পরিবারকে বাঁচাতে চাই। কি জন্যে? নীল স্যারের যত প্রজেক্ট, যত সম্পদ, যত টাকা, সব এখন ওই রাফিক হাতাতে চায়। কিন্তু আমার জানা মতে নীলের সম্পত্তি তো তার স্ত্রী সন্তান পাবে। সব আইনের খেলা। নীল স্যার যখন অবিবাহিত ছিলেন তখন একটা প্রজেক্ট আসে, আর সেটাও ছিল অনেক বড় মাপের। তখন স্বাক্ষর করতে হয় যে নীল স্যার এই অবস্থায় মারা গেলে তার সকল জায়গা জমি টাকা পয়সা সব সরকারের নামে হবে। এটা ছিল রাফিকের চালাকি করে তাতে স্বাক্ষর করিয়ে নেয়। আর বিয়ের পর নীল স্যার সেই দিকে কোনো খেয়াল দেয়নি। এখন স্যার মারা যাওয়ার পর রাফিক চৌধুরী সেইটাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটা তো অন্যায়, আইন তো এটাকে মানবে না। আইন? শাকিল, এখানকার আইন সবার পকেটে থাকে। যার যত টাকা তার কাছে তত আইন। কিন্তু আমি কি করতে পারি? তুই যে নীল হয়ে বাসা থেকে ঘুরে আসলে, এটা মিডিয়া জানবে, আর সাথে রাফিক চৌধুরীও জানবে। এটাই হবে আমার অস্ত্র। আমার এসব কিছু ঠিক মনে হচ্ছে না। একটা পরিবারের সাথে এমন মিথ্যে অভিনয়, তাদের ইমোশনাল নিয়ে খেলা ঠিক নয়। আমি পারবো না। তুই শুধু তাদের ইমোশনাল দেখলি, তাদের জীবন যে বিপদে পড়ে আছে এটা দেখলি না? ওই রাফিক এতদিন ধরে নীল স্যারের প্রতি রাগ পুষে রাখছে, এখন কি এত সহজে তার পরিবারকে ছেড়ে দিবে? আমরা অন্য রাস্তা বের করব। হবে না, কোনো রাস্তা নেই। আমি সব দিকে চেষ্টা করছি, আর তুই এখন নীল প্রমাণ হয়ে গিয়েছে। যখন তারা জানতে পারবে যে তাদের সাথে এমন অভিনয় করা হয়েছে, তখন তাদের কতটা কষ্ট হবে ভেবেছিস? তখন কষ্ট নয়, আমাদের প্রতি ঘৃণা হবে। তাই আমি আর তুই ওদের থেকে অনেক দূরে চলে যাব। অন্তত তারা তো সেফ থাকবে। তুই নীলের জন্য কেন এত কিছু করছিস? জীবনে প্রথম কাউকে ভাইয়া বলে ডাকতে পেরেছি। আমার কোনো ভাই ছিল না। আমি জন্ম হওয়ার পর আমার মায়ের একটা অসুখ হয়, আর ডাক্তার বলে আম্মু আর সন্তান নিতে পারবে না। নিতে চেষ্টা করলে
মারা যেতে পারে, তাই ভয়ে আর সন্তান নেয়নি। ভাই বাবার খুব ইচ্ছে আমার ছোট থেকে। একটা ভাই থাকলে তাকে ভালোবাসতাম, খেলতাম, কিন্তু বড় হয়ে কারণ জানতে পারি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কয়েকটা লোক আমায় ঘিরে ধরে। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি ভয়ে একদম কান্না শুরু করে দিই। সেই দিক দিয়ে নীল স্যার যাচ্ছিল। আমায় এই অবস্থা দেখে গাড়ি থেকে নেমে আমায় সেই লোকগুলোর হাত থেকে বাঁচায় আর বলে, বোন, তোর আর কিচ্ছু হবে না, আমি আছি। সেদিন আমি খুব খুশি হই। নীল স্যার আমায় আমার বাসায় নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসেন। তারপর? প্রায় আমাদের বাসায় যেত। একদিন আমি জানতে পারি স্যারেরও নাকি বোন নেই, তাই আমি ভাইয়া বলে ডাকি। নীল স্যার আমায় বোন বলে মাথায় হাত বুলিয়ে দেয়। আস্তে আস্তে ভাই বোনের সম্পর্ক বেড়ে যায়। আমাদের নিয়ে আসতে চাইছিল নীল স্যারের বাসায়, কিন্তু আমি রাজি হইনি। আমি বলি, আজ থেকে 3 বছর পর আমি তোমাদের বাসায় যাব একেবারে। ভাইয়াও রাজি হয়। এসএসসি পাশ করতেই আমায় চাকরি দেয় ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট। আমি স্যার বলেই ডাকতাম। অবশ্য এটার জন্য অনেক বকা খাইছি। কেন? ভাইয়া বলে ডাকতে বলতো, কিন্তু আমি অফিসে স্যার বলতাম আর বাইরে ভাইয়া। আজ 3 বছর পূর্ণ হতে চলল, কিন্তু সেই ভাই আর রইল না। তাই আমি তার পরিবারকে সেফ রাখতে চাই। ড্রাইভার চলো। ড্রাইভার চলো। শ্রাবণীর বলাতে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল আর গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। শাকিল ভাবনার জগতে হারিয়ে গেল। তার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সে যা করছে এটা কি ঠিক করছে নাকি অন্যায় করছে? এই একটা প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছে না শাকিল। আর শ্রাবণী গাড়ির সিটে হেলান দিয়ে শাকিলের চিন্তা মাখা মুখখানি দেখছে আর মনে মনে হাসছে। গাড়ি কিছুটা যাওয়ার পর হঠাৎ ব্রেক করলো, যার ফলে শাকিল আর শ্রাবণী দুজনে খুব জোরে চমকে উঠল। এত জোরে থামালে কেন? সামনে অনেকটা লোক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলছো কি? নিশ্চয়ই ওরা শাকিলের জন্য আসছে। তা হবে হয়তো, সামনে তো আর এগুলো যাবে না। শাকিল, তুই একদম গাড়ি থেকে নামবি না। এতে আমার যা কিছু হবে হোক, তুই নামবি না। কিন্তু কেন? যা বলছি তাই করবি। এ কথা বলে শ্রাবণী গাড়ি থেকে নেমে ক্লাচ লাগিয়ে দিল। শাকিল কিছু না ভেবে নিচের দিকে মাথা করে বসে রইল। শ্রাবণী এক পা করে ওই লোকটার কাছে গেল। কে তোমরা, আর এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? হ্যালো ম্যাম, কি খবর? শ্রাবণী তাকে তো ভয় পেয়ে গেল। রাশেল এখানে গেল? রাশেল মানে রফিক চৌধুরীর ছেলে, যে মাঝে মধ্যেও শ্রাবণীকে নোংরা নোংরা কথা বলে বিয়ে করতে চায়, ইত্যাদি ইত্যাদি। রাসেল, তুই ঠিক চিনিসই জানেমান। আমি না বুঝতে পারি না, আমাদের মাঝে এত মিল থাকা সত্ত্বেও তুই কোনো আমায় বিয়ে করতে রাজি হস না। কারণ তুই একটা নোংরা ছেলে। আরে রাগ তোর নোংরা ছেলে, পৃথিবীতে সবাই নোংরা, তবে সেটা কেউ সবার সামনে প্রকাশ করে আর কেউ আড়াল করে। তুই আড়াল করে দেখা দেখি। পারলে আমায় বিয়ে করবি তো? বাজে কথা বাদ দে, আগে বল পথ আটকেছিলিস কেন? সেটাই ভালো। শুনলাম তুই নাকি তোর নীল ভাইকে বের করছিস, আবার ওর বাসাও নাকি গেছিলি। হ্যাঁ গেছিলাম। তো তোর কি সমস্যা? তোর মাথা মনে হয় পোড়া গেছে। নীলকে তুই কোথায় পাবি? ও তো কি? ও কি? বল, ও কি? না কিছু না। বল। অনেকক্ষণ হলো শাকিল গাড়িতে একা একাই বসে আছে, কিন্তু এখনও শ্রাবণীর আসার কোনো নাম মাথায় নেই। তাই মাথা তুলতে সামনে চোখ পড়লো আর দেখলো শ্রাবণীর হাত ধরে একটা ছেলে টানাটানি করছে আর তার পাশে বেশ কয়েকজন গুন্ডা দাঁড়িয়ে আছে। এটা দেখে শাকিল আর থাকতে পারলো না, সামনে তার দরজা খুলে শাকিল বের হলো। আর তখন শাকিলের কানে আসলো, চল শোনা, আজ তোর সাথে বাসর করব। ছাড় আমায়, ছাড় বলছি। এই তোরা কি দেখছি, হাত পা বেঁধে গাড়িতে ওঠা। আরে ভাই, এত তাড়া কিসের? গাড়ি তো আমারও আছে। শাকিলের কথা শুনে শ্রাবণী সহ সবাই কিছুটা অবাক হয়ে পিছনে তাকালো। রাশেল তো একদম শর্ট খেলো, নীল এখানে কি করে আসলো, এটা কেমনি সম্ভব? রাশেলের মাথায় এইসব প্রশ্ন ঘুরতে লাগলো। গাড়ি আমারও আছে, শুধু মেয়েটাকে তুলতে হবে, তাহলে আমার গাড়ি পরিপূর্ণ হবে। এই কে তুই? চিনতে পারছিস না কে এটা? আরে শোনা, এসব কি নকল নীল তৈরি করে এনে সবাইকে বোকা বানাতে পারিস, কিন্তু আমাদের না। তোরা তো আগে থেকেই বোকা। আর হ্যাঁ,
বিশ্বাস না হলে ওর হাতে একটা ঘুষি মেরে দেখতে পারিস। এই নকল নীল, আমি জানি তুই নীল না। আচ্ছা বল তো, প্লাস্টিক সার্জারি করেছিস নাকি মুখোশে? প্লাস্টিক সার্জারি করলে তো নীলের প্রয়োজন হতো। নীল তো তোদের কাছে নাই।